আসসালামু আলাইকুম। মেডি সার্কিট মেগা সপ্তাহের পঞ্চম লাইভে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালন পার্ট 5 নিয়ে। গত 4 পর্বে আমরা আলোচনা করেছি রক্ত, রক্তরস, 3টা রক্ত কণিকা, কিভাবে রক্ত তঞ্চন হয় সেটা সম্পর্কেও আমরা জেনেছি। আজকে আমরা জানবো লসিকা সম্পর্কে। কি সম্পর্কে জানবো আমরা? লসিকা সম্পর্কে জানবো। লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। কেন দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে? যে লসিকা তন্ত্র আছে সেই লসিকা তন্ত্রকে কি বলা হয়ে থাকে? দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। কেন আসলে লসিকাকে আমরা দ্বিতীয় সংবহন তন্ত্র বলে থাকি? ব্লাডের মাধ্যমে কি হয়? ব্লাডের মাধ্যমে আমাদের সারা দেহে রক্ত কি হয়? প্রবাহিত হয় বা একটা তরল প্রবাহিত হয় রক্তের মাধ্যমে। আমাদের যে আজকে কি আমরা পড়বো সেটা লসিকা। আমরা আজকে লসিকা নিয়ে আলোচনা করব। লসিকাকে কি বলা হয়ে থাকে? লসিকা তন্ত্র যে আছে আমাদের, সেই লসিকা তন্ত্রকে কি বলা হয়ে থাকে? লসিকা তন্ত্র। সেই লসিকা তন্ত্রকে কি বলা হয়ে থাকে? দ্বিতীয় সংবহন তন্ত্র। দ্বিতীয় সংবহন তন্ত্র। দ্বিতীয় সংবহন তন্ত্র কেন বলা হয়ে থাকে? আমাদের বডিতে যে ব্লাড আছে, ব্লাড বা রক্ত, সেই রক্ত কি করে থাকে? রক্ত মানব দেহে কি করে? রক্ত তরল, তো রক্ত কি সারা বডিতে পরিবাহিত হয়। রক্তের মাধ্যমে আমাদের সারা বডিতে তরল পদার্থ পরিবাহিত হয়, বিভিন্ন পুষ্টি পদার্থ পরিবাহিত হয়, রেচন বর্জ্য বৃক্কে যায়, আরো ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে। মানে তো রক্ত বা তরল আমাদের পুরা বডিতে একটা সার্কুলেশন ক্রিয়েট করে বা সার্কুলেট হয়। রক্ত যেমন ফ্লুইড বা তরল, সেটা আমার বডিতে কি হয়? পরিবাহিত হয়। সেম লসিকাও তরল, সেই লসিকাও কি হয়? আমার সারা বডিতে পরিবাহিত হয়। এই জন্য লসিকা কি বলা হয়ে থাকে? দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। লসিকাকে কি বলা হয়ে থাকে? লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। রক্তের মতো লসিকা তরল এবং সেটা আমাদের সংবহিত হয় বলে আমাদের লসিকাকে কি বলা হয়ে থাকে? আমাদের লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। বুঝতে পেরেছ লসিকাকে কেন দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে? রক্তের মতো লসিকা আমাদের সমগ্র বডিতে ফ্লুইড বা তরল পদার্থ পরিবহন করে বলে আমাদের লসিকাকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। কেন দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়ে থাকে? রক্তের মতো লসিকা সমগ্র দেহে ফ্লুইড বা তরল কি ফ্লুইড পরিবহন করে। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়ে থাকে? দ্বিতীয় সংবহন তন্ত্র বলে। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি যে প্রথম সংবহন তন্ত্র কোনটা? প্রথম সংবহন তন্ত্র, মানব দেহের প্রথম সংবহন তন্ত্র কোনটা বলো তো? তোমরা কি আনসার দিতে পারবা? প্রথম সংবহন তন্ত্র কোনটি? একটু কষ্ট করে আনসার দাও তো। মানব দেহের প্রথম সংবহন তন্ত্র কোনটি? বলো, মানব দেহের প্রথম সংবহন তন্ত্র কোনটি? রক্ত সংবহন তন্ত্র। সহজ আনসার না? রক্ত সংবহন তন্ত্র। মানবদেহের প্রথম সংবহন তন্ত্র আমাদের রক্ত সংবহন তন্ত্র, আর দ্বিতীয় সংবহন তন্ত্র আমাদের লসিকা তন্ত্র। ঠিক আছে, এখন আসো আমরা লসিকা কি জিনিস একটু জানার চেষ্টা করি। লসিকা কি জিনিস একটু আমরা জানার চেষ্টা করি। তার আগে আমরা একটু ধমনী, শিরা, কুশিক জালিকা সম্পর্কে একটু ডিটেইলস জেনে নিই। হ্যাঁ, এই যে এটা আমার কি? এটা আমাদের ধমনী। এটা কি? এটা আমাদের একটা ধমনী। এইটা আমাদের ধমনী। এই ধমনী কোথায় এসে মিলিত হয়? এই ধমনীটা আমাদের কৈশিক জালিকাতে উন্মুক্ত হয়। কোথায়? কৈশিক জালিকাতে সে উন্মুক্ত হয়। সেখান থেকে কি শুরু হয়? সেইখান থেকে আমাদের শিরা শুরু হয়। কি শুরু হয়? শিরার উৎপত্তি ঘটে সেখান থেকে। এটা আমাদের ধমনী। এটা আমাদের ধমনী। এটা কি? এটা আমাদের ধমনী। এটা আমাদের শিরা, এন্ড এটা আমাদের কৈশিক জালিকা। কি জালিকা? কৈশিক জালিকা। কৈশিক জালিকার আরেকটা নাম কি? ইংলিশে কি বলা হয়? ক্যাপিলারি বলা হয় থাকে। কি বলা হয় থাকে? ক্যাপিলারি। কৈশিক জালিকা বা ক্যাপিলারি। কৈশিক জালিকা বা
ক্যাপিলারি। এগুলা কি? এগুলা কিন্তু রক্তবাহিকা। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের রক্তবাহিকা, যা যে যে নালীর মাধ্যমে রক্ত পরিবাহিত হয়, যে নালীর মাধ্যমে রক্ত পরিবাহিত হয় সেগুলোকে আমরা রক্তবাহিকা বলে থাকি। সেগুলোকে আমরা কি বলে থাকি? রক্তবাহিকা বলে থাকি বা রক্তনালী বলে থাকি। আমাদের এখানে কি পেলাম? ধমনী, কৈশিক জালিকা আর শিরা পেলাম। ধমনীর মাধ্যমে, এই যে আমাদের ধমনী আছে, ধমনীর মাধ্যমে কি হয়? ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত, কি যুক্ত রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত আসে। কি আসে? অক্সিজেনযুক্ত রক্ত আসে। সেই রক্ত কৈশিক জালিকাতে আসে, সেখানে হচ্ছে বিনিময় হয়, গ্যাসীয় হচ্ছে শ্বসন গ্যাসের বিনিময় হয়। তারপর সেটা আবার শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরূপে ফিরে যায়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরূপে ফিরে যায়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তরূপে ফিরে যায়। এখন এই যে ধমনী আছে, কৈশিক জালিকা আছে, শিরা আছে, এগুলো আসলে কিছু বৈশিষ্ট্য আছে। চলো আমরা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেই একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, বেশি জানবো না, অল্প একটুই জানবো। ধমনী, এই ধমনী আসলে কাজ কি? ধমনী কিভাবে তৈরি? ধমনী কি হয়? এই যে ধমনী, ধমনীতে কি একটা বলছি রক্তবাহিকা বা রক্তনালী, এইরকম নল, তাই না? এইরকম নল। যদি আমরা সেটা অনুপ্রস্থভাবে কেটে দিই, কেমনভাবে কাটবো? অনুপ্রস্থভাবে কেটে দিই, যে এইভাবে কেটে দিলাম, অনুপ্রস্থভাবে কেটে দিই। যদি অনুপ্রস্থভাবে কেটে দিই তাহলে আমরা এটা কেমন দেখতে পাবো? আমরা এইরকম একটা জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? আমরা এইরকম একটা জিনিস দেখতে পাবো। যদি আমরা অনুপ্রস্থভাবে কেটে দিই তাহলে এইরকম আমরা একটা জিনিস দেখতে পাবো। তোমরা চিন্তা করো, একটা পাইপকে যদি কেটে দাও, পাইপকে যদি কেটে দাও মাঝ বরাবর বা উপর থেকে যদি একটু কেটে দাও তাহলে কেমন দেখতে পাবে? একটা সার্কুলার শেপ, একটা স্ট্রাকচার দেখতে পারবা না? সেটাই হচ্ছে এটা। এখন এইখানে যে আমাদের ধমনী আছে না, ধমনীর এই অংশটাকে কি বলা হয়ে থাকে? ধমনীর এই অংশটুকু কি বলা হয়ে থাকে? ধমনীর এই অংশটুকে বলা হয়ে থাকে হচ্ছে প্রাচীর। কি বলা হয়ে থাকে? ধমনীর প্রাচীর বলা হয়ে থাকে। আর যে ভিতরের যে গহ্বরটা দেখতে পাচ্ছ, সেই গহ্বরটাকে বলা হয়ে থাকে লুমেন। কি বলা হয়ে থাকে? লুমেন বলা হয়ে থাকে। গহ্বরটাকে আমাদের লুমেন বলা হয়ে থাকে। বাইরের অংশটাকে প্রাচীর বলা হয়ে থাকে, ভিতরেরটাকে লুমেন বলা হয়ে থাকে। এখন তোমরা ছবি দেখে আমাকে বলো যে ধমনীর প্রাচীরটা কেমন দেখতে পাচ্ছ? প্রাচীরটা পুরু দেখতে পাচ্ছ নাকি পাতলা দেখতে পাচ্ছ? প্রাচীরটা কেমন দেখতে পাচ্ছ? ধমনীর প্রাচীর কি হয়? প্রাচীর হচ্ছে পুরু হয়। প্রাচীর পুরু হয়ে থাকে, প্রাচীর পুরু হয়ে থাকে। আর আমাদের যে লুমেন দেখতে পাচ্ছ, লুমেনটা ছোট নাকি বড় দেখতে পাচ্ছ? লুমেনটা কিন্তু আমাদের ছোট হয়ে থাকে। লুমেন কেমন হয়ে থাকে? লুমেনটা হচ্ছে ছোট হয়ে থাকে। লুমেন ছোট হয়ে থাকে আর প্রাচীর হচ্ছে আমাদের পুরু হয়ে থাকে। লুমেন ছোট হয়ে থাকে, লুমেন হচ্ছে আমাদের ছোট হয়ে থাকে, প্রাচীর হচ্ছে আমাদের পুরু হয়ে থাকে। প্রাচীর কি হয়ে থাকে? প্রাচীর হচ্ছে আমাদের পুরু হয়ে থাকে। এই যে ধমনী আছে না, ধমনীতে কি থাকে না? ধমনীতে হচ্ছে কপাটিকা থাকে না। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আপু কপাটিকা কি জিনিস? আমাদের দরজা আছে না, আমরা যখন এক রুম থেকে আরেক রুমে প্রবেশ করি মাঝপথে কি থাকে? দরজা থাকে না? দরজা থাকে। এরকম আমাদের কি থাকে? দরজা থাকে। ওই যে আমাদের আমরা এই যে রক্তবাহিকাগুলোর মুখে কি থাকে? ওরকম দরজা থাকে। কি থাকে? দরজা থাকে। রক্তবাহিকাগুলোর মধ্যে দরজা থাকে। এগুলোকে আমরা বলে থাকি কপাটিকা। কি বলে থাকি? এগুলোকে আমরা সুন্দর ভাষায় আদর করে তাদেরকে কি ডাকি? আদর করে তাদেরকে আমরা ফ্রুটিকা ডাকি না, আদর করে তাদেরকে আমরা কি ডাকি? কপাটিকা ডাকি। কি ডাকি? কপাটিকা ডাকি। তো ধমনীতে কি থাকে না? কপাটিকা থাকে না। ধমনীতে কপাটিকা থাকে না। কি থাকে না? কপাটিকা থাকে না। ধমনীতে কি থাকে না? কপাটিকা থাকে না। ধমনীতে কপাটিকা থাকে না। থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কারণ হিউম্যান বডি, ব্যতিক্রম না থাকলে হবে? ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে আমাদের যে এয়রটা বা মহাধমনী। মহাধমনী যে আছে না আমাদের, সেই মহাধমনীতে কি থাকে? কপাটিকা থাকে। মহাধমনীতে কপাটিকা থাকে। আর কি থাকে? মহাধমনীতে কপাটিকা থাকে। আর কোথায় কপাটিকা থাকে? আর হচ্ছে আমাদের যে ফুসফুসীয় ধমনী আছে না, ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী যে আছে আমাদের, সেই ফুসফুসীয় ধমনী বা এটাকে কি বলা হয়ে থাকে? পালমোনারি ধমনী। কি বলা হয়ে থাকে? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি যে আছে, সেই পালমোনারি ধমনীতে কি থাকে? পালমোনারি ধমনীতে কপাটিকা থাকে। কপাটিকা থাকে। কি থাকে? কপাটিকা থাকে। কপাটিকা থাকে। কপাটিকা থাকে। কপাটিকা কি থাকে? কপাটিকা থাকে। মহাধমনী বা এওরটা, মহাধমনীর একটা নাম কি?
না, মহাধমনী বা এওরটা, আরটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী। এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে হচ্ছে আমাদের কপাটিকা থাকে। এদের মধ্যে কি থাকে? কপাটিকা থাকে। ধমনীর মধ্যে কপাটিকা থাকে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে মহাধমনী বা এওরটা, ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। এদের মধ্যে কি থাকে? কপাটিকা থাকে। এখন মহাধমনীর মধ্যে কি কপাটিকা থাকে? মহাধমনী মানে কি? এওরটা। এওরটা দুইটাতেই হচ্ছে আমাদের কি কপাটিকা থাকে? সেমি লুনার কপাটিকা থাকে। কি থাকে? সেমি লুনার, পালমোনারি। কি কপাটিকা থাকে? কপাটিকার ইংরেজি হচ্ছে ভাল্ব। কপাটিকার ইংরেজি কি? ভাল্ব। তো এওরটাতে কি থাকবে? এওরটা থাকবে হচ্ছে এওরটিক সেমিলুনার ভাল্ব। এওরটিক সেমিলুনার। সেমিলুনার মানে হচ্ছে অর্ধছন্দাকৃতি, সেমিলুনার বাল্ব। এগুলো হচ্ছে আমরা যখন কপাটিকা পর্ব হৃৎপিণ্ডে তখন ডিটেলস ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াবো। এখন শুধু মনে রাখো যে হচ্ছে আমাদের এওরটাতে কি থাকে? আমাদের এওরটাতে এওরটিক সেমিলুনার কপাটিকা বা এওরটিক সেমিলুনার ভাল্ব থাকে। পালমোনারি আর্টারিতে থাকে হচ্ছে আমাদের পালমোনারি সেমিলুনার, সেমি মানে হচ্ছে অর্ধেক, লুনার মানে হচ্ছে লুন থেকে আসছে, লুন মানে হচ্ছে চাঁদ। সেই সেমিলুনার বাল্ব, পালমোনারি সেমিলুনার ভাল্ব, বিউএলভি, পালমোনারি সেমিলুনার ভাল্ব। পালমোনারি সেমিলুনার ভাল্ব। এখানে কি থাকে? এওরটাতে থাকে হচ্ছে এওরটিক সেমিলুনার কপাটিকা, পালমোনারি আর্টারিতে থাকে পালমোনারি সেমিলুনার কপাটিকা। বুঝতে পেরেছো এইটুকু? আচ্ছা, তারপরে দেখো কি পরিবহন করে। পরিবহন করে বলো তো? পরিবহন করে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। কি পরিবহন করে? অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে পরিবহন করে। এই যে অক্সিজেন যুক্ত রক্ত, ব্যতিক্রম কি আছে? হ্যাঁ, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? আমাদের যে ফুসফুসীয় ধমনী আছে না, আমাদের ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী, সেই ফুসফুসীয় ধমনী হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই যে আমাদের উৎপত্তি কোথায়? আসলে এই যে আমাদের ধমনী আছে, সেই ধমনীর উৎপত্তি কোথায়? সেই ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড যে আছে না আমাদের, সেই হৃৎপিণ্ড থেকে ধমনীর উৎপত্তি হয়। হৃৎপিণ্ড থেকে আমাদের কি হয়? ধমনীর উৎপত্তি হয়। সমাপ্তি কোথায় হবে? সমাপ্তি হচ্ছে আমাদের কৈশিক জালিকাতে হবে। সমাপ্তি হচ্ছে আমাদের কৈশিক জালিকাতে হবে। কৈশিক জালিকাতে হচ্ছে আমাদের কি হবে? সমাপ্তি হবে। কৈশিক জালিকাতে হচ্ছে আমাদের সমাপ্তি হবে। আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, দেখো এই যে আমাদের হার্ট, এটা কি? এটা হচ্ছে আমাদের, একটু আঁকাই, হার্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্ট। হ্যাঁ, এই হার্ট, তারপর হচ্ছে তোমার এখান থেকে কি হবে? এই যে এটা হচ্ছে হার্ট। হার্ট থেকে কি হইলো? এই যে হার্ট। হার্ট থেকে হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের ধমনী দিয়ে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত যাবে। এটা হচ্ছে কৈশিক জালিকা। তাহলে হার্ট থেকে সেটা শুরু হয়ে কোথায় শেষ হলো? হচ্ছে কৈশিক জালিকাতে। তারপর কৈশিক জালিকার অপর প্রান্ত থেকে কি শুরু হলো? কৈশিক জালিকার অপর প্রান্ত থেকে শিরা শুরু হয়ে যাবে। তো এই শিরাটা কি হবে? এই শিরাটাও সেম আবার হার্টে আসবে। সেটা কি? ওইদিকে ধরো আমি আরেকটা হার্ট আঁকাইলাম। যদিও হিউম্যান বডিতে কয়টা হার্ট থাকে? হিউম্যান বডিতে কিন্তু একটাই হার্ট থাকে। আমি সুবিধার জন্য দুই পাশে দুইটা হার্ট আঁকাই দিলাম। হ্যাঁ, তোমরা আবার কেউ বলবা না যে হার্ট আমাদের দুইটা। হ্যাঁ, হার্ট কিন্তু আমাদের একটাই থাকে। হার্ট কয়টা থাকে? হার্ট কিন্তু আমাদের বডিতে একটাই থাকে। হার্ট কয়টা থাকবে? হার্ট কিন্তু আমাদের বডিতে একটাই থাকে। ঠিক আছে, একটা হার্ট আঁকাইলাম।
এই যে হার্টে হচ্ছে কি যাবে, এখান থেকে হচ্ছে শেষ হবে, এটা হচ্ছে এখানে গিয়ে শেষ হবে। তাইলে দেখো শিরার উৎপত্তি হচ্ছে কৈশিক জালিকা থেকে, আর ধমনীর উৎপত্তি হচ্ছে কোথা থেকে, হার্ট থেকে। ধমনী শেষ হচ্ছে কোথায়, কৈশিক জালিকায়। আর শিরা কোথায় শেষ হচ্ছে, হৃৎপিণ্ডে গিয়ে শেষ হচ্ছে। বুঝতে পেরেছ? উৎপত্তি সমাপ্তি, পরিবহন, উৎপত্তি সমাপ্তি, কপাটিকা আছে কি নাই, প্রাচীর, লুমেন। বুঝতে পেরেছ? এইটুকু যা যা বললাম বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমরা প্রাচীর আছে না, ধমনীর প্রাচীর, আমাদের যে ধমনী আছে সেই ধমনীর প্রাচীর, ধমনীর প্রাচীর। এই ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট, 3। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট, ধমনীর প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। কি কি স্তর, বাহির থেকে ভিতরে, এটা কি বাহির, এটা কি, এটা হচ্ছে আমাদের বাহির, এটা হচ্ছে আমাদের ভিতর, এটা কি বাহির, এটা হচ্ছে আমাদের ভিতর। বাহির থেকে ভিতরে, বাহিরিকে যেটা আছে সেটার নাম হচ্ছে টিউনিকা, টিউনিকা এক্সটার্না, এক্সটার্না, টিউনিকা এক্সটার্না। ভিতরে যেটা আছে সেটার নাম হচ্ছে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়া। তারপর একদম ভিতরে যেটা আছে সেটার নাম হচ্ছে টিউনিকা, টিউনিকা ইন্টিমা, টিউনিকা ইন্টিমা, টিউনিকা এক্সটার্না মিডিয়া, আর হচ্ছে টিউনিকা ইন্টিমা, টিউনিকা ইন্টিমা। বুঝতে পেরেছ? ধমনীর প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। সবচেয়ে বাইরের লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না, তারপর টিউনিকা মিডিয়া, তারপর হচ্ছে টিউনিকা ইন্টিমা। এই যে টিউনিকা এক্সটার্না আছে না, কি দ্বারা গঠিত, সেটা হচ্ছে আমাদের যোজক টিস্যু দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত, যোজক টিস্যু, যোজক টিস্যু দিয়ে গঠিত, যোজক টিস্যু দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত, যোজক টিস্যু দিয়ে হচ্ছে গঠিত। টিউনিকা এক্সটার্না কি দ্বারা গঠিত, যোজক টিস্যু দ্বারা গঠিত। টিউনিকা মিডিয়া কি দ্বারা গঠিত, মিডিয়া। সবসময় মনে রাখবা মাঝের যে লেয়ারটা আছে না, এটা সাধারণত পেশি দ্বারা গঠিত হয়ে থাকে, পেশি দ্বারা গঠিত হয়ে থাকে। তো এটা পেশি তন্তু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত, পেশিতন্তু দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত, পেশিতন্তু দিয়ে হচ্ছে আমাদের গঠিত। টিউনিকা মিডিয়াটা কি দ্বারা গঠিত, পেশিতন্তু দিয়ে গঠিত, পেশিতন্তু দিয়ে গঠিত। টিউনিকা মিডিয়া কি দ্বারা গঠিত, পেশিতন্তু দিয়ে হচ্ছে আমাদের গঠিত, পেশিতন্তু দিয়ে হচ্ছে গঠিত। টিউনিকা ইন্টিমা, সেই টিউনিকা ইন্টিমা কি দ্বারা গঠিত, টিউনিকা ইন্টিমা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত। কি দ্বারা গঠিত, এন্ডোথেলিয়ামে গঠিত। কি দ্বারা গঠিত, এন্ডোথেলিয়ামে গঠিত, এন্ডোথেলিয়ামে গঠিত। বুঝতে পেরেছো? এইটুকু যতটুকু পড়িয়েছি এইটুকুর মধ্যে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন আছে, একটু কমেন্ট করো তো। তোমরা পুরাটা একটু রিভিশন দাও। 2 মিনিট পর আমি আসতেছি।
কোনো সমস্যা আছে? এটুকুর ভিতরে কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। তারপরে আসো হচ্ছে আমরা শিরাতে যাই। শিরা, শিরার কি কি বৈশিষ্ট্য? শিরার উৎপত্তি। শিরা কোথা থেকে উৎপত্তি হয়েছে আমরা কিন্তু দেখিয়েছি। কোথা থেকে উৎপত্তি হয়েছে দেখো, কৈশিক জালিকা থেকে। শিরার উৎপত্তি কোথায়? কৈশিক জালিকা। শিরার সমাপ্তি কোথায়? কোথায় সমাপ্তি হয়েছিল দেখো, এই যে হার্টে হচ্ছে সমাপ্তি হয়েছে। শিরার সমাপ্তি কোথায়? শিরার সমাপ্তি হচ্ছে আমাদের শিরার সমাপ্তি হচ্ছে কোথায়? সমাপ্তি হচ্ছে আমাদের হার্ট। শিরার সমাপ্তি কোথায়? শিরার সমাপ্তি হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। শিরার আমাদের যদি শিরাটাকে কাট সেকশন করি, আমাদের যে ক্রস সেকশন আছে সেই ক্রস সেকশন যদি করি তাহলে শিরাটাকে আমরা এমনভাবে দেখতে পাবো। বুঝতে পেরেছো? শিরাটাকে আমরা এমনভাবে দেখতে পাবো। তাহলে কি দাঁড়ালো? শিরা দেখো, এটা হচ্ছে লুমেন আর এটা হচ্ছে আমাদের প্রাচীর। এটা হচ্ছে আমাদের লুমেন। তাহলে শিরার লুমেনটা কি দেখো, শিরার লুমেনটা কেমন, বড় না? আর প্রাচীরটা কেমন? এটা হচ্ছে প্রাচীর পাতলা। তাইলে শিরার কি হয়? শিরার হচ্ছে আমাদের প্রাচীর পাতলা আর হচ্ছে লুমেন কি? লুমেন হচ্ছে বড়। শিরা হচ্ছে প্রাচীর পাতলা, লুমেন হচ্ছে আমাদের বড়। শিরার প্রাচীর পাতলা এবং লুমেন কি? লুমেন হচ্ছে আমাদের বড়। শিরার প্রাচীর পাতলা, লুমেন হচ্ছে আমাদের বড়। শিরার প্রাচীর হচ্ছে পাতলা, লুমেন হচ্ছে আমাদের বড়। শিরা কি পরিবহন করে? শিরা যদি আমরা পরিবহন আসি তাহলে শিরা কি পরিবহন করলো? শিরা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কি পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে আমাদের পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা কয়টা থাকে? এই পালমোনারি শিরা কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। পালমোনারি শিরা কি করে? পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। এই পালমোনারি শিরা কয়টা থাকে? পালমোনারি শিরা থাকে হচ্ছে আমাদের চারটা। কয়টা? চারটা বা দুই জোড়া। দেখো, দুইটা না কিন্তু চারটা বা দুই জোড়া। দুইটা আমাদের বডিতে কয়টা লাং থাকে? দুইটা লাং থাকে না? দুইটা লাং থাকে। তো দুইটা লাং থেকে হচ্ছে দুইটা করে শিরা আসে। দুইটা করে দুই পালমোনারি শিরা কোথায় আসে? বাম এট্রিয়ামে আসে, বাম ওলিন্দে আসে। আর পালমোনারি আর্টারি যে আছে না আমাদের, সেই পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী কয়টা? ফুসফুসীয় ধমনী হচ্ছে দুইটা। হার্ট থেকে হচ্ছে আমাদের কি হয়? হার্ট থেকে ফুসফুসীয় ধমনী কয়টা? ফুসফুসীয় ধমনী হচ্ছে দুইটা। আমাদের যে রাইট ভেন্ট্রিকল আছে, রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে দুইটা লাঙে দুইটা হচ্ছে আমাদের ফুসফুসীয় ধমনী চলে যায়। দুইটা লাঙে দুইটা ফুসফুসীয় ধমনী চলে যায়। মনে রাখো, ফুসফুসীয় শিরা হচ্ছে চারটা, ফুসফুসীয় ধমনী কিন্তু দুইটা। ফুসফুসীয় ধমনী কয়টা? দুইটা। ফুসফুসীয় ধমনী হচ্ছে আমাদের দুইটা। ফুসফুসীয় ধমনী হচ্ছে কয়টা? ফুসফুসীয় ধমনী হচ্ছে আমাদের দুইটা। তারপর যদি আমরা কপাটিকা দেখি, একটু কি দেখি আমরা? একটু কপাটিকা। শিরাতে হচ্ছে কি থাকবে? শিরাতে হচ্ছে আমাদের কপাটিকা থাকে। শিরাতে কি থাকে? শিরাতে হচ্ছে আমাদের কপাটিকা থাকে। তো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে আমাদের যে ঊর্ধ্ব মহাশিরা বা হচ্ছে সুপেরিয়র ভেনা কাবা। সুপিরিয়র ভেনা কাবাকে আমরা এইভাবে লিখি SBC, সুপিরিয়র ভেনা কাবা। তারপর হচ্ছে তোমার নিম্ন মহাশিরা বা হচ্ছে তোমার ইনফেরিয়র ভেনা কাবা,
রিওর ভেনা কাবা, ভেনা কাবা এটাকে বলা হয় IVC, সুপিরিয়র ভেনা কাবা, ইনফিরিয়র ভেনা কাবা। এগুলাতে কি থাকে না, পোর্টাল বেইন, আমাদের যে পোর্টাল বেইন আছে না, পোর্টাল ভেইন, পোর্টাল শিরা, তারপর হচ্ছে তোমার সেরেব্রাল ভেইন, কি ভেইন, সেরেব্রাল ভেইন, আমাদের মাথা মস্তিষ্কের যে ব্রেইন আছে সেরেব্রাম, তার ভেইন সেরেব্রাল, সেরেব্রাল ভেইন। এগুলাতে কি থাকে না, এগুলাতে হচ্ছে কপাটিকা থাকে না, কি থাকে না, কপাটিকা থাকে না, কপাটিকা থাকে না। তাহলে কি দাঁড়াইলো, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, পোর্টাল বেইন, সেরেব্রাল বেইন, এই চারটাই কি থাকে না, এই চারটাই হচ্ছে আমাদের কপাটিকা থাকে না। চারটাই কি থাকে না, চারটাই হচ্ছে আমাদের কপাটিকা থাকে না। বুঝতে পেরেছো? এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তুমি কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? তার প্রাচীর যদি আমরা বলি, তার প্রাচীর, প্রাচীর কয় স্তর বিশিষ্ট, প্রাচীর হচ্ছে আমাদের 3 স্তর বিশিষ্ট, কিন্তু স্তরগুলোর নাম হচ্ছে আমাদের কি হয় না, সঠিকভাবে আইডেন্টিফাই করা হয়নি, শুধু 3 স্তর বিশিষ্ট পর্যন্তই আইডেন্টিফাই করা হয়েছে। এখন আসো আমাদের কৈশিক জালিকা বা ক্যাপিলারি, কৈশিক জালিকা বা ক্যাপিলারি, ক্যাপিলারি। এই কৈশিক জালিকা বা ক্যাপিলারি যে আছে সেটা কয় স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট। আর প্রাচীর কয় স্তর বিশিষ্ট, আমরা যেগুলো পড়ছি সেগুলো কয় স্তর বিশিষ্ট ছিল, 3 স্তর বিশিষ্ট ছিল না। এটার প্রাচীর হচ্ছে কয় স্তর বিশিষ্ট, প্রাচীর হচ্ছে আমাদের 1 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের, এটার কাজ হচ্ছে আমাদের যে খাদ্যসার আছে, খাদ্যসার, আমাদের যে খাদ্যসার আছে রক্ত এবং টিস্যুর মাধ্যমে, এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে হচ্ছে রক্ত টিস্যুর মধ্যে, এর মাধ্যমে, এর মাধ্যমে রক্ত ও টিস্যুর মধ্যে, রক্ত টিস্যুর মধ্যে আমাদের যে শ্বসন গ্যাস আছে, শ্বসন গ্যাস কি জিনিস বলো তো, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, শ্বসন গ্যাস, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ, কি পদার্থ, বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ, রেচন বর্জ্য পদার্থ বিনিময় ঘটে। দেখো কৈশিক জালিকার প্রাচীর কয় স্তর বিশিষ্ট, 1 স্তর বিশিষ্ট। এর মাধ্যমে কি হয়, ক্যাপিলারি মেইনলি তো বিনিময়ের মাধ্যম, বিনিময় ঘটে, রক্ত এবং টিস্যুর মধ্যে শ্বসন গ্যাস, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থের বিনিময় ঘটে থাকে। এই যে দেখো আমাদের এখানে যে আসলো, আমরা কি বললাম, এদিকে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত আসবে, কি আসবে, অক্সিজেন যুক্ত রক্ত আসবে, এইটাতে আসে অক্সিজেন যুক্ত রক্ত আসবে, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাইলে এখানে অক্সিজেনটা আসলো, কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসলো, অক্সিজেন যাওয়ার কথা অক্সিজেন যাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যাবে কোথা থেকে, এই যে ক্যাপিলারিতে বিনিময় ঘটে, ক্যাপিলারিতে যে অক্সিজেন আসছে না সেটা ক্যাপিলারি কোষকে দিয়ে দেয়, টিস্যুকে দিয়ে দেয়, আর সেই টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার শিরাকে দেয়। বুঝতে পেরেছ? এভাবে হচ্ছে এইটার মাধ্যমে টিস্যু এবং হচ্ছে রক্তের মধ্যে কি ঘটে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থের বিনিময় ঘটে থাকে। বুঝতে পেরেছ এতক্ষণ পর্যন্ত যা যা পড়িয়েছি, আমরা ধমনী সম্পর্কে যা বলেছি, শিরা সম্পর্কে যা বলেছি, কৈশিক জালিকা সম্পর্কে যা বলেছি, বুঝতে পেরেছ? কোনো এনি ডাউট, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকলে এখনই জানাও। আমরা হচ্ছে এখন আমাদের যে মেইন টপিক লসিকায় প্রবেশ করব। আমাদের লসিকা, লসিকা জিনিসটা আসলে কি, এই যে আমাদের এটা শিরা, সরি ধমনী, এটা আমাদের কৈশিক জালিকা, এটা কি, এটা হচ্ছে আমাদের কৈশিক জালিকা, এটা হচ্ছে আমাদের শিরা। আমাদের ধমনী দিয়ে 100% রক্ত আসে,
কত পার্সেন্ট রক্ত আসে? 100% রক্ত আসে। কি রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। 100% রক্ত আসে। সেটা শিরার মাধ্যমে কত পার্সেন্ট ব্যাগ যায়? শিরার মাধ্যমে হচ্ছে 19% ব্যাগ যায়। কত পার্সেন্ট তাইলে নষ্ট হইল? 10%। এই 10% আসলে গেল কোথায়? কোয়েশ্চেনটা এখানে। এই যে আমাদের এখানে কি থাকবে? এখানে হচ্ছে আমাদের কোষ থাকবে। এটা তো রক্তবাহিকা, রক্তনালী। এখানে কি থাকবে? এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোষ থাকবে। কি থাকবে? কোষ, টিস্যু, এগুলো হচ্ছে এখানে থাকবে। এই যে কোষ টিস্যুর মাঝে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ না? এই যে ফাঁকা স্থান, এই যে ফাঁকা স্থান, এগুলোকে আমরা কি বলে থাকি? এই ফাঁকা স্থানকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেস। কি বলি? ইন্টারস্টিশিয়াল। কি বলি? ইন্টারস্টিশিয়াল স্পেস। কি বলে থাকি আমরা? ইন্টারস্টিশিয়াল স্পেস বলে থাকি। ইন্টারস্টেশিয়াল স্পেস বলে থাকি। কি বলে থাকি? ইন্টারস্টেশিয়াল স্পেস বলে থাকি। এই ইন্টারস্টেশিয়াল স্পেস, এই যে 100% রক্ত, সে কি রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। কি রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। আর গেল কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা পেল কোথায়? এই যে ক্যাপিলারি আছে, সেই ক্যাপিলারিতে এসে কি হবে? এখানে আমাদের যে রক্তের তরল অংশ আছে না, সেই রক্তের তরল অংশ হচ্ছে এই ইন্টারস্টেশিয়াল স্পেসে চলে আসবে। কি আসবে? রক্তের তরল অংশ। কি আসবে এখানে? রক্তের তরল অংশ। তরল অংশ হচ্ছে ইন্টারস্টেশিয়াল স্পেসে হচ্ছে আসবে। রক্তের তরল অংশ হচ্ছে আমাদের ইন্টারস্টেশিয়াল স্পেসে আসবে। কত পার্সেন্ট আসলো? 100%ই চলে আসবে। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এগুলো রক্তকণিকাগুলো সাধারণত আসে না। এখানে হচ্ছে মেইনলি তরল অংশটা আসে। মেইনলি তুমি বলতে পারো যে হচ্ছে রক্তরস যে পোর্শনটা আছে সেটা এখানে চলে আসে। প্লাজমা প্রোটিনও আসে। এই যে রক্ত তরল অংশ এখানে আসলো, সেখানে তোমার কি হবে? এখানে যে কোষ আছে, এখানে কি রক্ত এবং হচ্ছে আমাদের এখানে রক্তের যে তরল অংশ আছে, এবং এখানে যে আমাদের কোষ বা টিস্যুর ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে হচ্ছে অক্সিজেন আছে, তাদের মধ্যে কি করবে? বিনিময় ঘটে কার্বন ডাইঅক্সাইড এখানে চলে আসবে। এবং আমাদের যে শিরার যে প্রান্ত, ক্যাপিলারি প্রান্ত, সেই ক্যাপিলারি প্রান্ত হচ্ছে 90%, কয় পার্সেন্ট? 90% হচ্ছে রক্ত শোষণ করে নিবে। কি করবে? রক্ত তরল অংশ 90% হচ্ছে কি করবে? রিঅ্যাবজর্পশন বা শোষণ করে নিবে। 90% হচ্ছে রিঅ্যাবজর্পশন বা শোষণ করে নিবে। তারপর সেই 90% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে পরিবাহিত হবে। তাইলে আমাদের এখানে কয় পার্সেন্ট বাকি থেকে গেল? আমাদের যে ইন্টারস্টেশিয়াল স্পেস আছে সেখানে কয় পার্সেন্ট গেল না? আমাদের হচ্ছে 10% রক্তরস বা ফ্লুইড হচ্ছে আমাদের এখানে থেকে গেল। সরি, রক্তের তরল অংশ বা ফ্লুইড আমাদের এখানে ইন্টারস্টেশিয়াল স্পেসে থেকে গেল। এই যে ইন্টারস্টেশিয়াল স্পেসে 10% হচ্ছে আমাদের রক্ত তরল অংশ থেকে গেল, সেটা কি আমরা বলি হচ্ছে টিস্যু ফ্লুইড। কি বলে থাকি? টিস্যু ফাঁকে ফাঁকে থাকে, এই জন্য সেটাকে আমরা কি বলি? টিস্যু ফ্লুইড বা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলে থাকি। ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলে থাকি। কি বলে থাকি? ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলে থাকি। টিস্যু ফ্লুইড বা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড বলে থাকি। এই 10% টিস্যু ফ্লুইড বা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড যদি কোষের ফাঁকে ফাঁকেই থেকে যায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের যে কোষ আছে, সেই কোষ হচ্ছে আমাদের ফুলে যাবে। কি হবে? ফুলে যাবে। আমাদের হচ্ছে ইডেমা ডেভেলপ করবে। কোনো কিছু ফুলে যাওয়াই মানে হচ্ছে ইডেমা হচ্ছে ডেভেলপ করবে। এই জন্য কি হয়? এই জন্য হচ্ছে আমাদের এই যে ইন্টারস্টেশিয়াল স্পেস আছে, সেই স্পেস থেকে হচ্ছে আমাদের ক্যাপিলারি জালক বা কৈশিক জালকের উৎপত্তি হয়। কি উৎপত্তি হয়? আমাদের ক্যাপিলারি জালক বা কৈশিক জালকের উৎপত্তি হয়। কিসের উৎপত্তি হয়? ক্যাপিলারি জালক বা কৈশিক জালকের উৎপত্তি হয়। সেই কৈশিক জালক থেকে হচ্ছে কিসের তৈরি হবে? সরি, এইটা এখানে কি উৎপন্ন হবে? আমাদের এখানে হচ্ছে লসিকা জালক বা লিম্ফ ক্যাপিলারি। এখানে কি উৎপন্ন হবে? লসিকা জালক তৈরি হয়। সেই লসিকা জালক থেকে আমাদের লসিকা নালী। কি হবে? এটা আমাদের লসিকা নালী। এগুলো হচ্ছে আমাদের লসিকা জালক। সেগুলো কি? এগুলো হচ্ছে আমাদের লসিকা জালক। আর যে লম্বাটা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে আমাদের লসিকা নালী। কি এটা? লসিকা নালী। ওইটা হচ্ছে আমাদের লসিকা জালক, আর ওইটা হচ্ছে আমাদের লসিকা নালী। লসিকা জালক আর হচ্ছে আমাদের লসিকা নালী। এই 10% ইন্টারস্টেশিয়াল ফ্লুইড যখনই হচ্ছে আমাদের লসিকা নালীতে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? লসিকা নালীতে প্রবেশ করবে। 10% ইন্টারস্টেশিয়াল ফ্লুইড যখনই লসিকা নালীতে প্রবেশ করবে, তখনই তার নাম হয়ে যাবে হচ্ছে লসিকা। তখনই তার নাম হয়ে যাবে কি? লসিকা। তখনই তার নাম হয়ে যাবে হচ্ছে লসিকা। বুঝতে পেরেছো কাহিনী? যে 10% ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, 10% ইন্টারস্টেশিয়াল ফ্লুইড, 10% টিস্যু ফ্লুইড বা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড যখনই হচ্ছে লসিকা নালীতে প্রবেশ করবে, লসিকা নালীতে প্রবেশ করবে,
তখনই সেটা লসিকা নাম ধারণ করবে। কি নাম ধারণ করবে? লসিকা নাম ধারণ করবে। বুঝতে পেরেছো লসিকা জিনিসটা কি? আমাদের যে অক্সিজেনযুক্ত রক্ত আসছে সেটা ক্যাপিলারিতে এসে কি হবে, তার তরল অংশ হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, সেখান থেকে বিনিময় ঘটে। 90% হচ্ছে আমাদের শিরা যে আছে শিরার প্রান্তের ক্যাপিলারি দ্বারা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে আবার পরিবহন হবে। আর 10% যে টিস্যু ফ্লুইড ইন্টারস্টিশিয়াল স্পেসে থেকে গেল, সেই 10% ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যখন হচ্ছে লসিকা নালীতে প্রবেশ করবে তখন সেটার নাম হয়ে যাবে আমাদের লসিকা। তখন সেটার নাম কি হয়ে যাবে? লসিকা হয়ে যাবে। এই লসিকার পরিমাণ যদি আমরা বলি, লসিকার পরিমাণ যদি আমরা বলি সেটা কত হবে? লসিকার যদি আমরা পরিমাণ জানতে চাই সেই ক্ষেত্রে লসিকার পরিমাণ হচ্ছে আমাদের 4 থেকে 8 লিটার। পরিমাণ কত? 4 থেকে 8 লিটার। লসিকার পিচ যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে পিচ হচ্ছে আমাদের 7.4 থেকে হচ্ছে আমাদের 9। লসিকার পিচ কত? 7.4 থেকে হচ্ছে আমাদের 9। লসিকার পিচ হচ্ছে 7.4 থেকে 9। লসিকার পরিমাণ হচ্ছে 4 থেকে 8 লিটার। 4 থেকে 8 লিটার। পরিমাণ কত? পরিমাণ হচ্ছে আমাদের 4 থেকে 8 লিটার। লসিকার পরিমাণ কত? লসিকার পরিমাণ হচ্ছে 4 থেকে 8 লিটার। লসিকার পরিমাণ কত? 4 থেকে 8 লিটার। আমাদের লসিকাটা কি? লসিকাটা হচ্ছে, লসিকা যদি বর্ণ বলি, লসিকা কিন্তু আমাদের কি বর্ণ নাই, লসিকা হচ্ছে বর্ণহীন তরল। লসিকা কেমন? লসিকা হচ্ছে আমাদের বর্ণহীন তরল। লসিকা হচ্ছে আমাদের বর্ণহীন তরল। লসিকা হচ্ছে আমাদের বর্ণহীন তরল। শিরার মতো লসিকাতেও কি থাকে? কপাটিকা থাকে। শিরার মতো লসিকাতে কপাটিকা থাকে। লসিকাতে কপাটিকা থাকে। লসিকাতে কি থাকে? লসিকাতে কপাটিকা থাকে। শিরার মতো লসিকাতে কপাটিকা থাকে। শিরার মতো লসিকাতে কি থাকে? লসিকাতে হচ্ছে আমাদের কপাটিকা থাকে। শিরার মতো লসিকাতে হচ্ছে আমাদের কপাটিকা থাকে। লসিকাতে কি থাকে? লসিকাতে হচ্ছে আমাদের কপাটিকা থাকে। এই যে লসিকা প্রবাহিত হয় না, লসিকা প্রবাহটা হচ্ছে কেমন হয়? একমুখী হয়ে থাকে। লসিকা যে প্রবাহিত হয়, আমার লসিকা নালী দিয়ে যে লসিকা প্রবাহিত হয়, সেই লসিকা প্রবাহ কেমন হয়ে থাকে? লসিকা প্রবাহ হচ্ছে আমাদের একমুখী হয়ে থাকে। কেমন হয়ে থাকে? একমুখী হয়ে থাকে। একমুখীটা কোথা থেকে কোথায়? সেটা হচ্ছে আমাদের দেহ থেকে হৃৎপিণ্ড। কোথায় সেটা? সেটা হচ্ছে টিস্যু, বা দেহ থেকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। কোথায়? সেটা হচ্ছে টিস্যু থেকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। লসিকার প্রবাহটা কেমন? লসিকার প্রবাহটা হচ্ছে আমাদের টিস্যু থেকে হৃৎপিণ্ড। টিস্যু থেকে হৃৎপিণ্ড বা হার্ট। কিভাবে টিস্যু থেকে হার্ট? দেখো এখান থেকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল যে স্পেস আছে সেই টিস্যু এখানে, সেখান থেকে যে লসিকা নালী হয়েছিল সেটা কোথায় যাবে? সেটা পরবর্তীতে যখন আমরা লসিকা পরিবহন করব সেখানে জানবো যে লসিকাটা শিরাতে মিলিত হয়, সেই শিরাটা কোথায় আলটিমেট হচ্ছে ড্রেন করে? শিরাটা কিন্তু ড্রেন করে কোথায়? শিরাটা হচ্ছে হার্টে ড্রেন করে। তাহলে লসিকা কোথায় গেল? টিস্যু থেকে কোথায় যাবে? হার্টে যাবে। লসিকা প্রবাহটা একমুখী এবং সেটা টিস্যু থেকে হচ্ছে হার্টের দিকে, টিস্যু থেকে হার্টের দিকে, টিস্যু থেকে হার্টের দিকে, টিস্যু থেকে হার্টের দিকে। লসিকা তৈরির প্রক্রিয়াকে আমরা রক্ত তৈরির প্রক্রিয়া কি বলেছি? হেমাটোপয়েসিস বলেছি। আমি কিন্তু বলেছিলাম যে কোনো জিনিস তৈরি কি সেক্ষেত্রে শেষে থাকবে কি? জেনেসিস। রক্তের ক্ষেত্রে ব্যতিক্রম পয়েসিস। তাহলে লসিকা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? লসিকা তৈরির প্রক্রিয়া। এই যে লসিকা তৈরির প্রক্রিয়া আছে, সেই লসিকা তৈরির প্রক্রিয়াকে আমরা বলে থাকি, লসিকা মানে কি? লিম্ফ। তাইলে লিম্ফোজেনেসিস। লিম্ফোজেনেসিস। লসিকা তৈরির প্রক্রিয়া জেনেসিস। লসিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। লসিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। লসিকা তৈরির প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। লসিকা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো এইটুকু? এখন আসো আমরা আলোচনা করি লসিকার উপাদান নিয়ে। লসিকার উপাদান। লসিকাতে সেম রক্তরসের মধ্যে কি থাকবে? রক্তরসের মধ্যে হচ্ছে পানি আর কঠিন পদার্থ থাকবে। কি থাকবে? পানি আর হচ্ছে আমাদের কঠিন পদার্থ। পানি আর হচ্ছে আমাদের কঠিন পদার্থ। কঠিন পদার্থ। পানি কয় পার্সেন্ট থাকবে? পানি থাকবে হচ্ছে 94%। পানি কয় পার্সেন্ট থাকবে? 94%। কঠিন পদার্থ কয় পার্সেন্ট থাকবে? 6% হচ্ছে আমাদের কঠিন পদার্থ থাকবে। পানি থাকবে হচ্ছে 94% আর হচ্ছে আমাদের কঠিন পদার্থ থাকবে হচ্ছে 6%। এই যে কঠিন পদার্থ আছে সেই কঠিন পদার্থকে আবার আমরা 3 ভাগে ভাগ করব। কঠিন পদার্থকে কয় ভাগে ভাগ করব? কঠিন পদার্থকে আমরা 3 ভাগে
ভাগে ভাগ করব। কঠিন পদার্থকে কয় ভাগে ভাগ করব? কঠিন পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করব। কি কি ভাগ? কঠিন পদার্থকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের জৈব পদার্থ, জৈব পদার্থ, জৈব উপাদান, অজৈব উপাদান, জৈব উপাদান, অজৈব উপাদান, আর একটা হচ্ছে আমাদের কোষীয় উপাদান। কি কি আছে আমাদের? জৈব উপাদান, অজৈব উপাদান, কোষীয় উপাদান। জৈব, অজৈব এবং হচ্ছে আমাদের কোষীয় উপাদান। জৈব উপাদান, অজৈব উপাদান, কোষীয় উপাদান। জৈব উপাদানের মধ্যে কি থাকবে? জৈব উপাদানের মধ্যে তোমার আছে প্রোটিন, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, রেচন বর্জ্য, রেচন পদার্থ। এই যে লিপিড আছে, লিপিড লসিকায় কি রূপে প্রবাহিত হয়? লিপিড লসিকায় কাইলোমাইক্রন রূপে প্রবাহিত হয়। কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন রূপে পরিবাহিত হয়। কাইলোমাইক্রন রূপে পরিবাহিত হয়। এই যে পরিবাহিত হয়, এই যে কাইলোমাইক্রন আছে, সেই কাইলোমাইক্রন কি দ্বারা গঠিত? কাইলোমাইক্রনটা হচ্ছে আমাদের, কাইলোমাইক্রনটা গঠিত হচ্ছে আমাদের ফসফোলিপিড, ফসফোলিপিড প্লাস লিপিড, লিপিড প্লাস ফসফোলিপিড প্লাস হচ্ছে টিএজি। টিএজি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা ট্রাইএসাইল গ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, গ্লিসেরাইড, ট্রাইগ্লিসারাইড। আমাদের হচ্ছে কাইলোমাইক্রন কি দ্বারা গঠিত? ফসফোলিপিড এবং ট্রাইগ্লিসারাইড দ্বারা গঠিত। এই যে কাইলোমাইক্রন আছে, কাইলো শব্দের অর্থ কি? কাইলো শব্দের অর্থ হচ্ছে আমাদের সাদাটে। কাইলো শব্দের অর্থ কি? সাদাটে। আর মাইক্রন মানে কি? মাইক্রো। মাইক্রন মানে হচ্ছে ছোট। মাইক্রন মানে কি? ছোট। এই সাদাটে ছোট ছোট চর্বি দানা, সাদাটে ছোট ছোট চর্বি দানা, সাদাটে ছোট ছোট চর্বি দানা, সাদাটে ছোট ছোট চর্বি দানা হচ্ছে আমাদের এই কাইলোমাইক্রন। অজৈব উপাদানের মধ্যে কি মনে রাখবা? অজৈব উপাদানের মধ্যে সবসময় মনে রাখবা বিভিন্ন আয়ন, মৌল এইসব থাকবে। কি থাকবে? আয়ন অথবা মৌল থাকবে। বিভিন্ন আয়ন অথবা হচ্ছে আমাদের মৌল, এসব হচ্ছে অজৈব উপাদানের মধ্যে থাকবে। যেমন সোডিয়াম, ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার আয়োডিন আছে, কপার আছে, এগুলো হচ্ছে অজৈব উপাদানের মধ্যে থাকবে। আর কোষীয় উপাদানের মধ্যে কি থাকবে? কোষীয় উপাদানের মধ্যে থাকবে হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। লিম্ফোসাইট কতটুকু থাকে? লিম্ফোসাইট 500 থেকে 75,000। এটা ভুল করো না, 75,000, কিন্তু 75,000 থাকে পার কিউবিক মিলিমিটার। প্রতি ঘন মিলিলিটার রক্তে 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। আর কি থাকে? মনোসাইট থাকে, মনোসাইট থাকে, আর থাকে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। মনোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে। কি থাকে? লিম্ফোসাইট থাকে, মনোসাইট থাকে এবং ম্যাক্রোফেজ থাকে। কি থাকে? ম্যাক্রোফেজ থাকে। লিম্ফোসাইট, মনোসাইট এবং হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ থাকে। লিম্ফোসাইট, মনোসাইট এবং হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ থাকে। বুঝতে পেরেছো লসিকার উপাদান? কোনো সমস্যা আছে লসিকার উপাদান নিয়ে? লসিকার উপাদান নিয়ে কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এই যে আমরা কি খেতে পারি? চর্বিযুক্ত খাবার খাই না? চর্বিযুক্ত খাবার। চর্বিযুক্ত খাবার কি খেতে পারি? চর্বিযুক্ত খাবার আমরা কমও খেতে পারি, বেশিও খেতে পারি। চর্বিযুক্ত খাবার কম খেতে পারি, বেশি খেতে পারি। যদি আমরা চর্বিযুক্ত খাবার কম খাই তাহলে লসিকায় কি হবে? ফ্যাটের পরিমাণ কম হবে। স্বাভাবিক জিনিস না? স্বাভাবিক জিনিস। লসিকায় ফ্যাট কম। লসিকায় কি হবে? লসিকায় ফ্যাট কম থাকবে, ফ্যাট কম। আর যদি আমরা চর্বিযুক্ত খাবার বেশি খাই তাহলে কি হবে? বেশি খাই যদি আমরা, তাহলে কি হবে? চর্বিযুক্ত খাবার বেশি খাই, সেক্ষেত্রে কি হবে? লসিকায় ফ্যাট বেশি হবে। লসিকায় ফ্যাট বেশি হবে। তখন লসিকাগুলোকে হচ্ছে আমাদের সাদা দেখাবে। কিসের মতো সাদা দেখাবে? দুধের মতো সাদা দেখাবে। দুধের মতো সাদা দেখাবে।
দুধের মতো সাদা দেখায়। চর্বিযুক্ত খাবার যদি আমরা বেশি খাই তখন লসিকা ফ্যাটের পরিমাণ বেশি হয়ে যায়, তখন ওই লসিকাকে দুধের মতো সাদা দেখায়। ওই সাদা লসিকাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে বলা হয়ে থাকে ল্যাকটিয়েল। কি বলা হয়ে থাকে? ল্যাকটিয়েল। সরি, দুধের মতো সাদা লসিকাকে কি বলা হয়ে থাকে? কাইল বলা হয়ে থাকে। আগে বলছি না, কাইল মানে হচ্ছে সাদাটে। কাইল মানে কি? কাইল মানে হচ্ছে আমাদের সাদাটে। কাইল মানে কি? কাইল মানে হচ্ছে সাদাটে। তখন এটাকে কি বলা হয়ে থাকে? কাইল বলা হয়ে থাকে। কাইল বলা হয়, কাইল বলা হয়। এই কাইলের পরিমাণ কত? কাইলের পরিমাণ হচ্ছে 5 থেকে 15%। কাইলের পরিমাণ কত? 5 থেকে 15%। বুঝতে পেরেছো? চর্বিযুক্ত খাবার যদি আমরা কম খাই সেক্ষেত্রে লসিকায় ফ্যাট কম হয়, বেশি খাইলে লসিকায় ফ্যাট বেশি হবে। যদি লসিকায় ফ্যাট বেশি হয়ে যায় তখন সেই লসিটাকে আমাদের দুধের মতো সাদা দেখায়, তখন সেই লসিকাকে আমরা কি বলে থাকি? দুধের মতো সাদা লসিকাকে কাইল বলে থাকি। কাইলের পরিমাণ কত পার্সেন্ট? 5 থেকে 15%। কাইলের পরিমাণ কত পার্সেন্ট? 5 থেকে 15%। লসিকার কাইলের পরিমাণ কত পার্সেন্ট? 5 থেকে 15%। এখন আসো আমরা একটু লসিকার কাজ সম্পর্কে জানি। আমরা কিন্তু এখন মোটামুটি যদি আমাদের আমরা যদি নাও পড়ি তাও কিন্তু আমরা লসিকার কাজ বলতে পারবো না? লসিকার কাজ ধর আমরা বই পড়লাম না, তাও কিন্তু আমরা লসিকার কাজ বলতে পারবো। লসিকা কি করে? পরিবহন করে। সে কি পরিবহন করে? প্রোটিন, স্নেহ পদার্থ পরিবহন করে। প্রোটিন, স্নেহ পদার্থ পরিবহন করে। অক্সিজেন পরিবহন করে, পুষ্টি উপাদান পরিবহন করে। অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে। অক্সিজেন ও পুষ্টি উপাদান পরিবহন করে। আর কি করে? সে হচ্ছে আমাদের শোষণে সাহায্য করে। সে কি করে? আমাদের হচ্ছে শোষণে সাহায্য করে থাকে। কিসে সাহায্য করে? শোষণে সাহায্য করে। শোষণে সাহায্য করে। আর সে কি করতে পারে? সে হচ্ছে প্রতিরক্ষা করে, প্রতিরোধ করে থাকে। আমাদের বডিকে কি করে? জীবাণুর বিরুদ্ধে, জীবাণু থেকে হচ্ছে প্রতিরক্ষা করে থাকে, এবং জীবাণু যাতে আমাদের বডিতে প্রবেশ না করতে পারে তার জন্য সে কি করে থাকে? প্রতিরোধ গড়ে তুলে। সে কি করে থাকে? প্রতিরোধ গড়ে তুলে। আমরা বলি না হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেম ওয়েতে আর কি। সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বর্জ্য নির্গমন করে। সে কি করে? কার্বন ডাইঅক্সাইড বর্জ্য নির্গমন করে। বর্জ্য নির্গমন করে। তার মেইন কাজ কি? তার মেইন কাজ হচ্ছে আমাদের স্নেহ পদার্থ পরিবহন করা। তার মেইন কাজ হচ্ছে স্নেহ পদার্থ পরিবহন করা আর বর্জ্য পদার্থ পরিবহন করা। মেইন কাজ হচ্ছে এই দুইটা। স্নেহ পদার্থ পরিবহন করবে আর হচ্ছে সে বর্জ্য পদার্থ পরিবহন করবে। এই দুইটাই হচ্ছে তার মেইন কাজ, প্রধান কাজ। এখন আসো আমরা লসিকা গ্রন্থি সম্পর্কে জানব। লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি যে কোনো গ্রন্থি, তোমার বডিতে যে কোনো গ্রন্থি হতে পারে। সেটা হতে পারে লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র যে কোনো তন্ত্র। সেটা হতে পারে শ্বসন তন্ত্র, সেটা হতে পারে পরিপাক তন্ত্র, সেটা হতে পারে সংবহন তন্ত্র। যে কোনো তন্ত্র দুইটা জিনিস নিয়ে গঠিত হয়। কি নিয়ে গঠিত হয়? একটা হচ্ছে নালী আর একটা হচ্ছে গ্রন্থি। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে সে গঠিত হয়। তো সেম লসিকা গ্রন্থিও দুইটা জিনিস নিয়ে গঠিত হয়। লসিকা গ্রন্থি কি হয়? দুইটা জিনিস নিয়েই আমাদের গঠিত হয়। একটা হচ্ছে আমাদের লসিকা নালী, আর একটা হচ্ছে আমাদের লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি, লসিকা নালী, লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি, লসিকা নালী। লসিকা নালী কয়টা? লসিকা নালী হচ্ছে আমাদের দুইটা। কি কি আছে আমাদের দুইটার মধ্যে? একটা হচ্ছে আমাদের অন্তর্মুখী লসিকা নালী, অন্তর্মুখী লসিকা নালী, একটা হচ্ছে আমাদের বহির্মুখী লসিকা নালী, বহির্মুখী লসিকা নালী, লসিকা নালী।
বহির্মুখী আর অন্তর্মুখী লসিকা নালী কি জিনিস? এই যে ধরো আমাদের এইটা হচ্ছে একটা লসিকা নালী, তার লসিকা নিয়ে আসলো কোথায়? লসিকা গ্রন্থিতে নিয়ে আসলো। এটা হচ্ছে আরেকটা লসিকা নালী। এই যে লসিকা নালী, এটা একটা লসিকা নালী। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের গ্রন্থি, লসিকা গ্রন্থি। এই যে নালীটা নিয়ে আসলো না, সে কি করলো? লসিকা গ্রন্থির দিকে লসিকা পরিবহন করে নিয়ে আসলো। সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অন্তর্মুখী। যেটা হচ্ছে লসিকা গ্রন্থির দিকে হচ্ছে লসিকা নিয়ে আসবে, সেটা অন্তর্মুখী। আর যেটা গ্রন্থি থেকে লসিকা পরিবহন করে দেহের অন্য কোনো জায়গায় নিয়ে যাবে, সেটা অন্য কোনো কোষ বা টিস্যুতে বা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে যাবে, যে জায়গায় নিয়ে যাক সেটাই হচ্ছে কি? গ্রন্থি থেকে বের হয়ে দেহের যে কোনো জায়গায় যাবে, সেটা হচ্ছে আমাদের কি? বহির্মুখী। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বহির্মুখী। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বহির্মুখী। যেটা গ্রন্থির দিকে আসবে সেটা অন্তর্মুখী, যেটা বাইরে বের হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের বহির্মুখী। এই যে লসিকা গ্রন্থি আছে সেটা হচ্ছে আমাদের 5 ধরনের। কয় ধরনের লসিকা গ্রন্থি? লসিকা গ্রন্থি হচ্ছে আমাদের 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। লসিকা গ্রন্থি হচ্ছে আমাদের 5 ধরনের। কি কি লসিকা গ্রন্থি আছে? 1 নাম্বার যে আছে সে কি? তার নাম কি বলো? তোমরা কি আগে জানতা লসিকা গ্রন্থি যে 5 ধরনের? জানতা লসিকা গ্রন্থি 5 ধরনের? 1 নম্বরে হচ্ছে লিম্ফ নোড, লিম্ফ নোড। আর কি আছে? টনসিল। আর কি আছে? প্লিহা, থাইমাস, and last one is লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরো। লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরু। এগুলোই হচ্ছে আমাদের লসিকা গ্রন্থি। 5 ধরনের লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি কয় ধরনের? 5 ধরনের। কি কি লসিকা গ্রন্থি আছে দেখো? আমাদের লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থি মজ্জা। লাল অস্থি মজ্জা, লাল অস্থি মজ্জা, এই 5 ধরনের হচ্ছে আমাদের লসিকা গ্রন্থি আছে। আমরা যদি লসিকা নালী সম্পর্কে আরেকটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। লসিকা নালী, আমাদের বডিতে যত লসিকা নালী আছে সবগুলা লসিকা নালী 2টা লসিকা নালীতে এসে মিলিত হয়। আমাদের বডির মানবদেহের সব লসিকা নালী 2টা লসিকা নালীতে হচ্ছে মিলিত হয়। মানবদেহের সব লসিকা নালী, মানবদেহের সব লসিকা নালী 2টি লসিকা নালীতে হচ্ছে মিলিত হয়। প্রধানত 2টি লসিকা নালীতে মিলিত হয়। প্রধানত 2টি নালীতে মিলিত হয়। কি কি? 1 নাম্বার হচ্ছে ডান লসিকা নালী, ডান লসিকা নালী। আরেকটা হচ্ছে আমাদের থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। ডান লসিকা নালী, থোরাসিক লসিকা নালী। এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি। এটা হচ্ছে উপরের অর্ধাংশ, এটা হচ্ছে নিচের অর্ধাংশ। এই যে উপরের অর্ধাংশ, এটা কি? এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখন দেখো তুমি জুলজিতে বা বুটানিতে যেই ফিগারটাই দেখো না কেন, তুমি হচ্ছে চিন্তা করবা কিভাবে? তুমি চিন্তা করবা তুমি আসলে কাকে নিয়ে ডিল করছো? মানুষকে নিয়ে ডিল করছো বা একটা প্রাণীকে নিয়ে ডিল করছো। তাহলে তোমার সামনে যদি একটা মানুষ বসে থাকে, সেক্ষেত্রে কি হয়? মানুষের আমার অপর সাইডে যে মানুষটা বসে আছে তার ডান হাত আমার ডান হাত হয়, আমার ডান হাত হয়? হয় না কিন্তু, আমার বাম হাত। আর তার ডান হাত, তার বাম হাত, আমার ডান হাত, এরকম উল্টা হয়, আয়নার মতো হয়ে যায় না? আমার ডান হাত, তার বাম হাত, তার বাম হাত, আমার ডান হাত, এইরকম হয়ে থাকে। এজন্য আমি চিন্তা করব যখন আমরা ফিগারগুলো দেখব, জুলজি বইয়ে যে ফিগারগুলো দেওয়া আছে সেম ওয়েতে দেওয়া আছে, যে চিন্তা করা হয়েছে তোমার সামনে একজন মানুষ আছে, তাকে চিন্তা করে কল্পনা করে ফিগার ড্র করা হয়েছে। তুমিও চিন্তা করবা যে আমার সামনে একজন মানুষ আছে, তাইলে মানুষ আছে যদি চিন্তা করো, তাইলে দেখো এটা যদি তার আমার ডান সাইড হয় তাহলে সেটা কি হবে? ছবির বাম সাইড হবে। এটা যদি আমার বাম সাইড হয়, ছবির কি হবে?
ডান সাইড হবে, এই জন্য হচ্ছে রাইট অ্যান্ড লেফট। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা দেখো হচ্ছে উপরের অর্ধাংশ নিচের অর্ধাংশ। এই যে উপরের অর্ধাংশের যে রাইট সাইড আছে, উপরের অর্ধাংশের যে রাইট সাইড আছে, সেই রাইট দিক থেকে মানে ডান দিক থেকে যত লসিকা নালী আছে সবগুলো এসে কোথায় মিলিত হবে? আমাদের ডান লসিকা নালীতে মিলিত হবে। কোথায় মিলিত হবে? ডান লসিকা নালীতে হচ্ছে আমাদের মিলিত হবে। আমাদের বডির উপরের অর্ধাংশের যে ডান দিক আছে, উপরের অর্ধাংশের ডান দিক থেকে সব ধরনের নালী, সব লসিকা নালী এসে মিলিত হবে ডান লসিকা নালীতে। কোথায় মিলিত হবে? আমাদের ডান লসিকা নালীতে হচ্ছে মিলিত হবে। কোথায় মিলিত হবে? ডান লসিকা নালীতে মিলিত হবে। উপরের অর্ধাংশের ডান অংশ, উপরের অর্ধাংশের ডান দিক, ডান দিকে যত লসিকা নালী আছে সব লসিকা নালী মিলে ডান লসিকা নালীতে মিলিত হবে। তারপর দেখো আমাদের এই যে বাম সাইড রয়ে গেল আর নিচের অংশটা রয়ে গেল, নিচ এবং উপরের অর্ধাংশের বাম দিক। এই উপরের অর্ধাংশের বাম দিক এবং নিচের অর্ধাংশ, এখানে যত লসিকা নালী আছে সবগুলো হচ্ছে আমাদের থোরাসিক লসিকা নালীতে মিলিত হবে। কোথায় মিলিত হবে? থোরাসিক লসিকা নালীতে। উপরের অর্ধাংশের বাম দিক প্লাস হচ্ছে নিচের অর্ধাংশ, এখানে যত লসিকা নালী আছে সবগুলো লসিকা নালী এসে কোথায় মিলিত হবে? থোরাসিক লসিকা নালীতে হচ্ছে মিলিত হবে। বুঝতে পেরেছো এইটুকু? পৌষ্টিক নালী আছে না আমাদের, যে পৌষ্টিক নালী আছে, পরিপাক নালী আছে, সেই পৌষ্টিক নালী অঞ্চলে হচ্ছে লসিকা নালীগুলো সুবিকশিত থাকে। কি থাকে? সুবিকশিত থাকে। পৌষ্টিক নালী অঞ্চলে যে লসিকা নালীগুলো থাকে, পৌষ্টিক নালী অঞ্চলে যে লসিকা নালী থাকে সেই লসিকা নালীগুলোকে কি বলা হয়ে থাকে? লেকটিয়েল। লসিকা নালীকে, পৌষ্টিক নালী অঞ্চলে লসিকা নালীকে লেকটিয়েল বলে। কি বলে? লেকটিয়েল। এগুলো হচ্ছে প্রশস্ত বিকশিত থাকে। পৌষ্টিক নালী অঞ্চলে লসিকা নালীকে কি বলা হয়ে থাকে? লেকটিয়েল বলা হয়ে থাকে। এটুকু বুঝছো? আশা করি এটুকু বোঝার কথা। আমাদের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেয় বলো তো? রক্ত সংবহন তন্ত্র। সেই রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন? সর্বপ্রথম কে ধারণা দেন? এটা হচ্ছে তোমাদের জন্য কোয়েশ্চেন। সর্বপ্রথম কে ধারণা দেন? তোমরা হচ্ছে আনসার করো যে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন। আমি এখন বলবো যে লসিকা তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন? লসিকা তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন থমাস বার্তুলিন, ওলাস রোডবেক। কে ধারণা দেন? ওলাস রোডবেক, থমাস বার্তুলিন। থমাস একজন মানুষ, থমাস বার্তুলিন একজন মানুষ। থমাস বার্তুলিন, থমাস বার্তুলিন আর হচ্ছে ওলাস রোডবেক। ওনারা হচ্ছেন কি করেন? লসিকা তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। কি দেন? সর্বপ্রথম হচ্ছে ধারণা দেন। এখন আমরা লসিকা গ্রন্থি পড়েছি না, সেই লসিকা গ্রন্থি সম্পর্কে বিস্তর আলোচনা করব। কি করব? বিস্তর আলোচনা করব। লসিকা গ্রন্থি সম্পর্কে হচ্ছে আমরা বিস্তর আলোচনা করব। লসিকা গ্রন্থি প্রথমটা আমরা কি বলেছিলাম? এক নম্বরে ছিল লিম্ফ নোড। এই লিম্ফ নোডটা দেখতে হচ্ছে আমাদের কেমন? বৃত্তাকার। পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 400 থেকে 700।
400 থেকে 700 লিম্ফ নোড থাকে। 500 থেকে 400 থেকে 700 লিম্ফ নোড থাকে। 400 থেকে 700 লিম্ফ নোড থাকে, লিম্ফ নোড থাকে। এখানে কি কি থাকে, লিম্ফ নোডে কোন কোন সেল থাকে? লিম্ফ নোডে হচ্ছে আমাদের এই লিম্ফ নোডে কোন কোন সেল থাকে? এই লিম্ফ নোডে হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, মনোসাইট, বা ম্যাক্রোফেজ আর হচ্ছে আমাদের লিম্ফোসাইট দ্বারা পূর্ণ থাকে। কি থাকে? ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট দ্বারা হচ্ছে পূর্ণ থাকে। কি দ্বারা পূর্ণ থাকে? ম্যাক্রোফেজ এবং হচ্ছে আমাদের লিম্ফোসাইট দ্বারা হচ্ছে পূর্ণ থাকে। ম্যাক্রোফেজ লিম্ফোসাইট দ্বারা হচ্ছে কি থাকে? পূর্ণ থাকে। ম্যাক্রোফেজ এবং হচ্ছে আমাদের লিম্ফোসাইট দ্বারা হচ্ছে পূর্ণ থাকে। লিম্ফোসাইট দ্বারা হচ্ছে পূর্ণ থাকে। ম্যাক্রোফেজ লিম্ফোসাইট দ্বারা পূর্ণ থাকে। আমাদের যে লিম্ফ নোড আছে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট দ্বারা হচ্ছে পূর্ণ থাকে। তারপর আসে হচ্ছে আমাদের টনসিল। টনসিলটা হচ্ছে কি? সবচেয়ে বড় লিম্ফ নোড, সবচেয়ে বড় লিম্ফ নোড, সবচেয়ে বড় লিম্ফ নোড। কোথায় অবস্থিত? গলার দুই পাশে অবস্থিত। গলার দুই পাশে অবস্থিত। এই টনসিলটা আবার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। মনে রাখার জন্য আমি একটা ছন্দ ইউজ করি, সেই ছন্দটা হচ্ছে আপিল। কি সেটা? আপিল। আপিল। আ দিয়া কি? অ্যাডেনয়েড বা ফেরিঞ্জিয়াল টনসিল। অ্যাডেনয়েড বা ফেরিঞ্জিয়াল টনসিল। আমাদের ফেরিংস আছে না, ফেরিংস বা অন্ননালী, সেই ফেরিংসের মধ্যে যে টনসিলটা থাকে সেটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল টনসিল। কি বলা হয়? ফেরিঞ্জিয়াল টনসিল বা অ্যাডেনয়েড। ফেরিঞ্জিয়াল টনসিল বা অ্যাডেনয়েড। পি দিয়া কি? পি দিয়া হচ্ছে আমাদের প্যালাটাইন টনসিল। কি টনসিল? প্যালাটাইন টনসিল। আমরা টনসিল বলতে সাধারণত যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এই প্যালাটাইন টনসিল। সেটা কি? প্যালাটাইন টনসিল। আর ল দিয়া হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। লিঙ্গুয়াল টনসিল। আমরা টনসিল বলতে কোন টনসিলকে বুঝি? প্যালাটাইন টনসিলকে বুঝি। প্যালাটাইন টনসিল হচ্ছে আমাদের তালুর কাছে যে টনসিলটা থাকে, তালুর পাশে হচ্ছে, তালুর দুই পাশেই বলা যায়। তালুর পাশে যে টনসিলটা থাকে, যখন তালুর লাস্ট পর্যায়ে, তালুর যে শেষ প্রান্ত, সেখানে যে টনসিলটা থাকে, তালুর শেষ প্রান্তে যে টনসিলটা থাকে সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। আর লিঙ্গুয়াল টনসিলটা কোথায়? লিঙ্গুয়াল টনসিলটা হচ্ছে জিহ্বার শেষ প্রান্তে। জিহ্বার শেষ প্রান্তে হচ্ছে আমাদের লিঙ্গুয়াল মানে জিহ্বা। লিঙ্গুয়াল টনসিল বলা হয়ে থাকে। ঠিক আছে? টনসিলে যদি প্রদাহ হয়, টনসিলের সংক্রমণ হয় না, তো প্রদাহ, যে কোনো জিনিস প্রদাহ হইলে সেটা শেষে কি থাকে? আইটিস যুক্ত হয়। কি যুক্ত হয়? আইটিস যুক্ত হয়। টনসিলের প্রদাহকে আমরা কি বলে থাকি? টনসিলের প্রদাহ বা ইনফ্লামেশনকে আমরা কি বলে থাকি? টনসিলাইটিস। টনসিলের প্রদাহকে কি বলা হয়ে থাকে? টনসিলাইটিস। এই টনসিলের প্রদাহ হলে কি হয়? অপারেশন করে টনসিলকে কি করা হয়? অপসারণ করা হয়। অপারেশন করে কি করা হয়? টনসিল অপসারণ করা হয়। অপারেশন করে টনসিল যে অপসারণ করব সেটাকে কি বলা হয়ে থাকে? টনসিলেক্টমি। অপারেশন করে টনসিল অপসারণকে টনসিলেক্টমি বলে। অপসারণকে টনসিলেক্টমি বলে। কি বলে? টনসিলেক্টমি বলে। টনসিলেক্টমি বলে থাকে। টনসিলেক্টমি বলা হয়ে থাকে। এটার কাজ কি? আমাদের টনসিলটা সাধারণত কি কাজ করে থাকে? টনসিলটা কিন্তু প্রদাহ হলে, ইনফ্লামেশন হলে অপারেশন করে ফেলে দেওয়া হয়। এটা আমাদের বডিকে, আগে এটাকে কি করা হতো? নিষ্ক্রিয় অর্গান মনে করা, কিন্তু এটা নিষ্ক্রিয় অর্গান না। এটার অনেক বেশি কাজ আছে। কি কাজ? যেটা হচ্ছে অ্যান্টিবডি উৎপাদন করে। অ্যান্টিবডি উৎপাদন করার মাধ্যমে সে হচ্ছে লসিকে যে জীব প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করে। কি করে সে?
অ্যান্টিবডি উৎপন্ন করে লসিকায় প্রবেশকৃত অণুজীব ধ্বংস করে। অণুজীব ধ্বংস করে কি করে? ধ্বংস করে। লসিকা আমাদের টনসিলটা কোথায় থাকে মেইনলি? মানে পরিপাক নালীর কাছাকাছি থাকে আর হচ্ছে শ্বসন তন্ত্রের সংস্পর্শে থাকে। এই জন্য সে কি করে? আমাদের দুইটা তন্ত্রকে সুরক্ষা দেয়, পরিপাক তন্ত্র আর শ্বসন তন্ত্রকে সুরক্ষা দেয়। পরিপাক তন্ত্র আর হচ্ছে শ্বসন তন্ত্রকে কি দেয়? সুরক্ষা দেয়। শ্বসন তন্ত্র হচ্ছে সুরক্ষা দেয়। বুঝতে পেরেছো? অ্যান্টিবডি উৎপাদন করে লসিকায় যে জীবাণু আছে সেগুলোকে হচ্ছে ধ্বংস করে। ধ্বংস করার মাধ্যমে সে হচ্ছে আমাদের শ্বসন ও পরিপাক তন্ত্রকে সুরক্ষা দিয়ে থাকে। এখন আসো স্প্লিন বা প্লিহা। আমরা এখন কি পড়ব? স্প্লিন বা প্লিহা। প্লিহা সম্পর্কে জানবো। স্প্লিন বা হচ্ছে আমাদের প্লিহা। এই স্প্লিন বা প্লিহাটা কোথায় অবস্থিত? আমাদের পাকস্থলীর পিছনে অবস্থিত। কোথায় অবস্থিত? পাকস্থলীর পিছনে। তাহলে সেটা কোন দিকে হইল? বাম দিকে। বাম দিকে। এই যে আমাদের পাকস্থলী, আঁকি একটু, যদি পাকস্থলীর হইল না, পাকস্থলীটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। আচ্ছা, একটা পাকস্থলী আঁকাইলাম। এই পাকস্থলীর এইখান থেকে হচ্ছে আমাদের কি থাকে? এইটাই হচ্ছে আমাদের সেই স্প্লিন। কিটা? আমাদের সেই স্প্লিন। এখানে আমাদের স্প্লিন থাকে। ঠিক আছে? পাকস্থলীর পিছনে বাম দিকে হচ্ছে আমাদের কি থাকে? স্প্লিন থাকে। এই স্প্লিনে হচ্ছে কি থাকে? তোমার দুই ধরনের স্প্লিন পাল্প বা প্লিহা মজ্জা থাকে। কি থাকে? দুই ধরনের স্প্লিন পাল্প বা প্লিহা মজ্জা থাকে। দুই ধরনের স্প্লিন পাল্প বা প্লিহা মজ্জা বলা হয়ে থাকে। এটাকে প্লিহা মজ্জা থাকে। মজ্জা থাকে। এখন প্লিহা মজ্জা জিনিসটা কি জিনিস? প্লিহা মজ্জা থাকে। এই প্লিহা মজ্জা জিনিসটা হচ্ছে আমাদের প্লিহার ভিতরের নরম কার্যকরী টিস্যু। প্লিহার ভিতরের নরম কার্যকরী টিস্যু। কার্যকরী টিস্যু। এই যে কার্যকরী টিস্যু আছে সেটাকে আমরা বলে থাকি কি? প্লিহা মজ্জা। স্প্লিন পাল্প দুই ধরনের। কি কি আছে? একটা হচ্ছে আমাদের সাদা আর একটা হচ্ছে আমাদের লাল। সাদাটার কাজ কি? সাদাটার কাজ হচ্ছে প্রতিরক্ষা করা, আমাদের বডিকে প্রতিরক্ষা দেয়া। আর লালটার কাজ কি? লালটা হচ্ছে আরবিসি ডেস্ট্রয় করে। আরবিসি ডেস্ট্রয় করে বা ধ্বংস করে। আরবিসি ডেস্ট্রয় করে প্লাস হচ্ছে ব্লাড বা রক্ত ফিল্টার করে থাকে। কি করে থাকে? ফিল্টার করে থাকে। ব্লাড বা রক্ত ফিল্টার করে থাকে। ফিল্টার করে। এই দুইটাই হচ্ছে আমাদের লালের কাজ। লাল যে পাল্প আছে, লাল প্লিহা মজ্জার কাজ হচ্ছে এইটা। এখন আসো আমরা যদি প্লিহার কাজ সম্পর্কে জানতে চাই, সেই প্লিহার কাজ কি সেটা আমরা আসলে একটু জানার চেষ্টা করি। আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, সেই মানব ভ্রূণে সব ধরনের মানব ভ্রূণে সব রক্তকণিকা উৎপাদন করত। সব রক্তকণিকা উৎপাদন করত। সব রক্তকণিকা ডব্লিউবিসি, আরবিসি, প্লেটিলে সব রক্তকণিকা উৎপাদন করত। কি করত? সব রক্তকণিকা উৎপাদন করে। মানব ভ্রূণে হচ্ছে সব রক্তকণিকা উৎপাদন করে। মানব ভ্রূণে সব রক্তকণিকা হচ্ছে উৎপাদন করে। সে কি করে আমাদের? সে হচ্ছে আমাদের 300 ml ব্লাড রিজার্ভ করে। 300 ml ব্লাড কি করে থাকে? রিজার্ভ করে। আর এসিআর ভি রিজার্ভ করে রাখে। সেই 300 ml ব্লাড রিজার্ভ করে রাখে। এই জন্য তাকে আমরা কি বলে থাকি? এই জন্য তাকে আমরা ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভিয়র বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভিয়র বলা হয়ে থাকে। প্লিহা কি? প্লিহা হচ্ছে রক্তের প্রধান ছাঁকনি হিসাবে কাজ করে। আমাদের ব্লাডকে কি করে? ক্লিন করে, পরিষ্কার করে, ফিল্টার করে রক্তের প্রধান ছাঁকনি হিসাবে কাজ করে থাকে। কি করে? রক্তের প্রধান ছাঁকনি হিসাবে কাজ করে থাকে। প্রধান ছাঁকনি হিসাবে
কাজ করে, ছাঁকনি হিসাবে কাজ করে, রক্তের প্রধান ছাঁকনি হিসাবে কাজ করে। সে হচ্ছে আমাদের ব্লাডকে ফিল্টার করে থাকে, প্রধান ছাঁকনি হিসাবে হচ্ছে আমাদের কাজ করে থাকে। জীবাণু ধ্বংস করে, সেটা তো স্বাভাবিক জিনিস, জীবাণু ধ্বংস করবে, জীবাণু ধ্বংস করে। কি করে? জীবাণু ধ্বংস করে। আর কি কাজ করে থাকে? আর হচ্ছে সে 3 ধরনের প্রোটিন উৎপাদন করে। কি সেই প্রোটিনের নাম? অপসোনিন, প্রিপারডিন, প্রোপারডিন, অপসোনিন, প্রোপারডিন, টাফটসিন, টাফটসিন, এই 3 ধরনের প্রোটিন উৎপাদন করে। কি করে? এই প্রোটিন উৎপাদন করে, এই 3 ধরনের প্রোটিন উৎপাদন করে। অপসোনিন, প্রোপারডিন, টাফটসিন প্রোটিন উৎপাদন করে, এই 3 ধরনের প্রোটিন উৎপাদন করে থাকে। বুঝতে পেরেছ? এই প্লীহা যদি সংক্রমণ হয়, প্লীহা সংক্রমণ হলে আমাদের টনসিলের মতো কেটে ফেলে দেয়া যায়। তবে তখন কি করতে হয়? দীর্ঘমেয়াদী, আজীবন, মানে অনির্দিষ্টকালের জন্য, কতক্ষণ লাগবে সেটা কেউ জানে না, অনির্দিষ্টকালের জন্য অ্যান্টিবায়োটিক চালিয়ে যেতে হয়। প্লীহা কি হয়? কেটে ফেলে দেওয়া যায়। প্লীহা কি হয়? প্লীহা হচ্ছে আমাদের কেটে ফেলে দেওয়া যায়। আমাদের যে ম্যালেরিয়া আছে না, ম্যালেরিয়া জ্বর, সেই ম্যালেরিয়া সংক্রমণে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়। সেই এনজাইমের নাম হচ্ছে আমাদের, সেই এনজাইমের নাম কি তোমরা কি জানো? সেই এনজাইমের নাম জানলে একটু কমেন্ট করো তো দেখি কে কে জানে। আমাদের ম্যালেরিয়া সংক্রমণে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, সেই এনজাইমের নাম কে কে জানো? আমি একটু জানতে চাচ্ছি, কে কে সেই এনজাইমের নাম জানো? লাইসোলেসিথিন, লাইসোলেসিথিন এনজাইম। ম্যালেরিয়া সংক্রমণে লাইসোলেসিথিন এনজাইম ক্ষরণ হয়। এটা কি করে থাকে? প্লীহাকে হচ্ছে বড় করে দিয়ে থাকে। প্লীহাকে কি করে দিয়ে থাকে? প্লীহা হচ্ছে বড় হয়ে যায়। প্লীহা কি হয়ে যায়? বড় হয়ে যায়। এই লাইসোলেসিথিন এনজাইমের জন্য প্লীহা বড় হয়ে যায়, এটাকে বলা হয়ে থাকে স্প্লিঙ্গোমেগালি। মেগালি মানে বড়, স্প্লিন বড় হয়ে গেছে, এই জন্য স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়? স্প্লিঙ্গোমেগালি বলা হয়। স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? স্প্লিঙ্গোমেগালি বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো আমাদের প্লীহা বা স্প্লিন সম্পর্কে যা যা বললাম? কোনো ডাউট আছে? কোনো কিছু বুঝতে পারোনি এমন আছে? আশা করি সব বুঝতে পেরেছ। এখন আসো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের থাইমাস। থাইমাসটা কোথায় অবস্থান করে? থাইমাসটা অবস্থান করে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী যে আছে আমাদের, ট্রাকিয়া ও স্টারনাম। স্টারনামের বাংলা হচ্ছে উরফলক। স্টারনাম। তুমি হাত দিয়ে তোমার বুকের মাঝ বরাবর উপর দিকে গলার নিচেই দেখো একটা ফিল করতে পারছো, একটা বোনস বা অস্থি ফিল করা যায়, সেটাই হচ্ছে তোমার স্টারনাম। পাশে না, পাশে যেটা সেটা ক্লেভিকল, একদম বুকের মাঝ বরাবর দেখো একটা ফিল করা যায়, সেটাই হচ্ছে স্টারনাম বা উরফলক। ট্রাকিয়া এবং স্টারনামের মাঝে থাকে হচ্ছে আমাদের থাইমাস। ট্রাকিয়া এবং স্টারনামের মাঝে কি থাকে? আমাদের ট্রাকিয়া এবং স্টারনামের মাঝে থাকে, এবং সেটা কি থাকে? হৃৎপিণ্ডের উপরে, হার্টের উপরে থাকে, হৃৎপিণ্ডের উপরে থাকে। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে পিরামিড আকার মতো, পিরামিড আকৃতি। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে পিরামিড আকৃতি। কেমন এটা? দ্বিখণ্ডিত। এটা দেখতে হচ্ছে এমন, দ্বিখণ্ডিত। অনেকটা এমন। এটা হচ্ছে আমাদের সেই থাইমাস। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের সেই থাইমাস, কাঙ্ক্ষিত থাইমাস হচ্ছে আমাদের সেইটাই। এই যে থাইমাসটা আছে না, থাইমাসটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন সেটা হচ্ছে কার্যকরী ছিল। থাইমাসটা শিশু অবস্থায় হচ্ছে কার্যকরী থাকে, বড় থাকে,
থাইমাসটা আমাদের 3টা স্টেজে 3 রকম হয়ে থাকে। যখন আমরা শিশু ছিলাম তখন একরকম ছিল, যখন আমরা বয়ঃসন্ধিতে ছিলাম তখন একরকম ছিল, যখন আমরা প্রাপ্তবয়স্ক তখন একরকম আছে। প্রাপ্ত বয়স্ক, এই হচ্ছে আমাদের থাইমাসের ঘটনা। শিশু অবস্থায় কি হয়? শিশু দেহ হচ্ছে বড় আর হচ্ছে সক্রিয় থাকে, কি থাকে? অ্যাক্টিভ থাকে, বড় এবং সক্রিয় থাকে। বয়ঃসন্ধিতে কি হয়ে যায়? বয়ঃসন্ধিতে সেটা কি হয়? ফ্যাট টিস্যুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? এই থাইমাসটা হচ্ছে ফ্যাট টিস্যুতে পরিণত হয়ে যায়। ফ্যাট টিস্যুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? ফ্যাট টিস্যুতে পরিণত হয়। আর প্রাপ্তবয়স্কতে কি হয়? প্রাপ্তবয়স্কতে সেটা আমাদের সংক্ষিপ্ত বা অদৃশ্য হয়ে যায়, ছোট বা অদৃশ্য হয়ে যায়, ছোট বা হচ্ছে কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়, ছোট বা অদৃশ্য হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় আমাদের এই থাইমাসটা। যখন আমরা শিশু ছিলাম তখন এখান থেকে 2 ধরনের হরমোন খরিত হতো। কয় ধরনের হরমোন খরিত হতো? 2 ধরনের হরমোন খরিত হতো। 2 ধরনের হরমোন খরিত হতো। কি কি সেই 2 ধরনের হরমোন? একটার নাম হচ্ছে থাইমোসিন, আর একটার নাম হচ্ছে থাইমোপয়েটিন। থাইমোসিন আর হচ্ছে আমাদের একটা নাম কি? থাইমোপয়েটিন। 2 ধরনের হরমোন খরিত হতো, থাইমোসিন আর হচ্ছে এই থাইমোপয়েটিন। এই থাইমোসিন আর থাইমোপয়েটিনের কাজ কি? এই থাইমোসিন আর থাইমোপয়েটিনের, আমাদের যেই থাইমোসিন আর থাইমোপয়েটিন আছে তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল আমাদের যে টি লিম্ফোসাইট ছিল সেই টি লিম্ফোসাইটের ম্যাচিউরিটি দান করা। কি দান করা? টি লিম্ফোসাইটের ম্যাচিউরিটি বা পরিপক্কতা প্রদান। টি লিম্ফোসাইটের পরিপক্কতা প্রদান হচ্ছে আমাদের সেই কার কাজ? টি লিম্ফোসাইটের পরিপক্কতা প্রদান হচ্ছে আমাদের থাইমোসিন এবং থাইমোপয়েটিনের কাজ। কার কাজ? থাইমোসিন আর থাইমোপয়েটিনের কাজ। টি লিম্ফোসাইটটা আমাদের কোথা থেকে উৎপন্ন হয় বলো তো? টি লিম্ফোসাইটটা কি? শ্বেতরক্ত কণিকা না? তো এই টি লিম্ফোসাইটটা আমাদের কোথায় উৎপন্ন হয়েছিল? টি লিম্ফোসাইটের যদি আমরা একটু দেখি, জীবনকাল একটু দেখি, দেখো টি লিম্ফোসাইট আসলে কি করে। বেচারা আসলে এত জায়গায় কেন দৌড়াদৌড়ি করে বুঝি না। দেখো টি লিম্ফোসাইট কি করে? প্রথমে হচ্ছে স্টেম কোষ তৈরি হয়। কোথায় তৈরি হয়? স্টেম কোষ থেকে সে তৈরি হয়। সেই স্টেম কোষে থাকে না, সেই স্টেম কোষে ম্যাচিউর হতে পারবে না, সে পরিপক্ক হতে ম্যাচিউর হতে তার স্থান পরিবর্তন করে। স্টেম কোষ বা লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। সে কোথা থেকে উৎপন্ন হয়? লাল অস্থিমজ্জা। স্টেম কোষ না লিখে আমরা লাল অস্থিমজ্জা লিখলে বেটার হয়। দাঁড়াও, লাল অস্থিমজ্জা স্টেম কোষ, লাল অস্থিমজ্জার স্টেম কোষ আসলে সমস্যা নাই, স্টেম কোষই থাকুক, সমস্যা নাই। এই যে লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হইলো বা স্টেম কোষ থেকে উৎপন্ন হইলো, সেটা কোথায় যাবে? সেটা যায় ম্যাচিউর হওয়ার জন্য থাইমাসে যায়। থাইমাসে যখন পরিপক্ক হয়ে যায় সে কি থাইমাসে থাকবে? থাইমাসে থাকবে না, সে সারা দেহে চলে যায়। কারণ তাকে কি করতে হবে? তাকে জীবাণু মারতে হবে, সারা দেহে সে চলে যায়। সেই সারা দেহ থেকে সে কি করে? সারা দেহ থেকে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে হচ্ছে লিম্ফ নোডে স্থায়ী হয়। লিম্ফ নোডে গিয়ে সেখানে সে স্থায়ী হয়ে যায়, সে আর কোথাও যায় না, লিম্ফ নোডে স্থায়ী হয়। লিম্ফ নোডে কি হয়? স্থায়ী হয়। সে হচ্ছে কি হয়? লাল অস্থিমজ্জা স্টেম কোষে তৈরি হয়ে থাইমাসে আসে ম্যাচিউর হওয়ার জন্য, পরিপক্ক হওয়ার জন্য, বড় হওয়ার জন্য। তারপর সে সারা দেহে গিয়ে জীবাণু টিবাণু মেরে যখন তার মনে হয় যে না আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি এখন আর কিছু করতে পারবো না, আর ভ্রমণ করতে পারবো না, তখন সে এসে লিম্ফ নোডে স্থায়ী হয়ে যায়। এভাবে মনে রাখবা, ঠিক আছে? তখন সে কি হয়? লিম্ফ নোডে হচ্ছে আমাদের স্থায়ী হয়ে যায়। লিম্ফ নোডে হচ্ছে কি হয়? লিম্ফ নোডে হচ্ছে আমাদের স্থায়ী হয়ে যায়। বুঝতে পেরেছ? এটুকু বুঝতে পেরেছ আশা করি, আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এখন আমরা আলোচনা করব হচ্ছে লাল অস্থিমজ্জা বা রেড বোন মেরু নিয়ে। এই রেড বোন মেরু শিশু দেহে, আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের বডিতে সবগুলাই কি ছিল? লাল অস্থিমজ্জা ছিল। আমাদের অস্থিমজ্জা ছিল কি? সবগুলোই হচ্ছে লাল অস্থিমজ্জা ছিল শিশু দেহে। সব হচ্ছে কি? সব হচ্ছে রেড
বোন মেরো, আমি এইভাবে লিখতেছি, তোমরা পুরাটা লিখো, রেড বোন মেরো। তারপর যখন আমরা বয়স্ক হলাম, প্রাপ্তবয়স্ক হলাম, তখন আমরা কি খাচ্ছি? বাহিরের খাবার খাচ্ছি না, তখন আমাদের দেহে ফ্যাট জমা হচ্ছে। সেই ফ্যাট জমা হওয়ার কারণে রেড বোন মেরুগুলা আমাদের ইয়েলো বোন মেরুতে কনভার্ট হয়ে যায়। কি হয়ে যায়? ইয়েলো বোন মেরুতে কনভার্ট হয়ে যায়। তখন আমাদের, যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাই, তখন আমার বডির সবগুলা কি হয় না? লাল অস্থিমজ্জা হয় না। আমার অক্ষ বরাবর, আমার দেহের মাঝ বরাবর যে অস্থিগুলো আছে সেগুলোই মাত্র রেড বোন মেরু হয়। যেমন আমি যদি উপর থেকে ধরি, উপরে যে মাথায় যে করোটি আছে, সেই করোটি, তারপর তোমার আমাদের যে ক্লেভিকল আছে, ক্লেভিকল তো চিনো, ক্লেভিকল তুমি হচ্ছে তোমার গলার দিকে হাত দাও, হচ্ছে গলার মাঝ বরাবর থেকে একটু বাঁ দিকে ডান দিকে গিয়ে দেখো, একটা হচ্ছে লম্বা একটা অস্থির মতো দেখা যায়, সেটা হচ্ছে ক্লেভিকল। তারপর হচ্ছে তোমার স্টারনাম, মাঝ বরাবর হাত দাও, স্টারনাম। তারপর পেলবিস পেলবিস এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের পেলবিস। এগুলো হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা, এগুলোতে কি থাকে? লাল অস্থিমজ্জা থাকে আমাদের পেলবিস। আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই, সেগুলো হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের রেড বোন মেরু, লাল অস্থিমজ্জা। তারপর আমাদের যে বড় বড় অস্থি আছে না, সেই বড় বড় অস্থি বা লম্বা অস্থির প্রান্তভাগ হচ্ছে কি? লাল অস্থিমজ্জা। বড় অস্থির বা লম্বা অস্থির বা লম্বা হাড় বা বোনস, যেটা লম্বা অস্থির প্রান্তভাগ হচ্ছে আমাদের প্রান্তভাগ হচ্ছে রেড বোন মেরু বা লাল অস্থি মজ্জা। যেমন কি এক্সাম্পল হচ্ছে আমাদের ফিমার, এক্সাম্পল হচ্ছে আমাদের হিউমেরাস, এগুলোর যে প্রান্তভাগ আছে সেগুলো হচ্ছে আমাদের কি? লাল অস্থিমজ্জা। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা, এগুলো হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা। এখন আসো হচ্ছে আমরা পড়ি যে লসিকা কিভাবে সংবহন হয়, লসিকা কিভাবে পরিবহন হয়। লসিকা সংবহন সম্পর্কে আমরা একটু জানি। লসিকা সংবহন আমরা যদিও পড়ে ফেলছি, লসিকা সংবহন, তাও অল্প একটু বলবো আমরা লসিকা সংবহন নিয়ে। লসিকা সংবহন কিন্তু আমরা পড়ে ফেলেছি। এই যে লসিকা আমরা আসলো কি? কার্বন ডাইঅক্সাইড আসলো, সেখানে হচ্ছে আমাদের কি হবে? কৈশিক জালিকা আছে, সেই কৈশিক জালিকায় অক্সিজেন আসলো, কৈশিক জালিকায় হচ্ছে বিনিময় হবে, বিনিময় হয়ে সেখান থেকে হচ্ছে আবার কি হবে? কার্বন ডাইঅক্সাইড এদিকে যাবে কার্বন ডাইঅক্সাইড, এখানে হচ্ছে আমাদের এদিকে যাবে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর এখানে হচ্ছে আমাদের ক্যাপিলারিতে বিনিময় হবে। ক্যাপিলারিতে কি হবে? ক্যাপিলারিতে হচ্ছে আমাদের বিনিময় হবে, ক্যাপিলারিতে বিনিময় হবে। এখানে কি আছে? এখানে হচ্ছে কোষ আছে, কোষের ফাঁকে ফাঁকে জায়গা, সেটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। এখান থেকে কি হয়? এখান থেকে হচ্ছে আমাদের, এখান থেকে কি হবে? এখান থেকে হচ্ছে আমাদের লসিকা জালকের মাধ্যমে লসিকা নালী তৈরি হবে। সেই লসিকা নালী কোথায় মিলিত হয়? লসিকা নালী শিরাতে গিয়ে মিলিত হয়। কোথায় মিলিত হয়? লসিকা নালী হচ্ছে আমাদের শিরাতে মিলিত হয়। লসিকা নালী কোথায় মিলিত হয়? লসিকা নালী আমাদের শিরাতে মিলিত হয়। লসিকা নালী কোথায় মিলিত হয়? শিরাতে মিলিত হয়, শিরাতে মিলিত হয়, শিরাতে মিলিত হয়। এই যে দেখো, এখান থেকে আমাদের, আমরা তো জানি লসিকা আসছিল, এখানে আসছিল, তো এখানে যেটা আসছিল সেটা কি? সেটা হচ্ছে আমাদের লসিকা ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। দেখো, এই যে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড আসলো, কি আসলো? ইন্টারস্টেশিয়াল ফ্লুইড আসলো। এই যে 10% ইন্টারস্টেশিয়াল ফ্লুইড যখন লসিকা নালী দিয়ে প্রবেশ করলো, সেটাকে আমরা লসিকা বলতেছি। এই লসিকাটা আলটিমেট কোথায় যাবে? এই লসিকাটা আলটিমেট আমাদের শিরাতে যাবে। কোথায় যাবে? শিরাতে যাবে। শিরাতে গিয়ে লসিকা কোথায় যাবে? শিরাতে যাবে। এইখানে দেখো, আমাদের যে 10% ইন্টারস্টেশিয়াল ফ্লুইড ছিল, সেখানে কি ছিল? প্লাজমা প্রোটিন ছিল, আরো বিভিন্ন উপাদান ছিল, তরল ছিল। সেই প্লাজমা প্রোটিন যদি আমাদের এই লসিকার মাধ্যমে শিরাতে গিয়ে আবার হৃৎপিণ্ডের মাধ্যমে পুরা বডিতে আবার সংবহন না হতো, তাহলে একটা সার্টেন পিরিয়ড পর দেখা যেত যে আমাদের বডিতে প্লাজমা প্রোটিনের ঘাটতি পড়তেছে, প্লাজমা প্রোটিনের হচ্ছে ডেফিসিট হচ্ছে, প্লাজমা প্রোটিন কমে গেছে। বুঝতে পেরেছ আমি কি বললাম? যে যদি এই লসিকা নালীর মাধ্যমে শিরাতে গিয়ে আমাদের ইন্টারস্টেশিয়াল ফ্লুইডটা ড্রেইন না করতো, তাহলে আমাদের কি হতো? তাহলে আমরা প্লাজমা প্রোটিন হারাতাম। প্রতি একটা সার্টেন পিরিয়ড পর আমাদের বডিতে প্লাজমা প্রোটিনের ঘাটতি দেখা দিত। এই লসিকা কিন্তু সেই ঘাটতিটা পূরণ করতেছে। তাহলে লসিকা কোথা থেকে কোথায় পরিবহন হলো? আমাদের লসিকাটা পরিবহন কিভাবে হচ্ছে? অক্সিজেন যখন হচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত যখন কৈশিক জালিকাতে আসছে, সেখান থেকে কিভাবে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড হয়ে
লসিকা হইলো সেটা বললাম। সেই লসিকা এখান থেকে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে লসিকাটা কি পরিবাহিত হবে, পরিবাহিত হয়ে সেটা হচ্ছে শিরাতে গিয়ে হচ্ছে ড্রেন করবে, শিরাতে উন্মুক্ত হবে। শিরাতে উন্মুক্ত হওয়ার পর সেইখান থেকে হচ্ছে শিরা কোথায় যায় আমরা জানি, শিরা হচ্ছে রাইট এট্রিয়ামে গিয়ে উন্মুক্ত হয়। কোথায় হয়? রাইট এট্রিয়ামে, ডান অলিন্দে উন্মুক্ত হয়। তাহলে সেটা আবার হার্টে যাবে, হার্ট থেকে পুরা বডিতে আবার সার্কুলেট হবে। এভাবেই কিন্তু সংবহন চলতেই থাকে। এইভাবে কি থাকে? এইভাবে হচ্ছে আমাদের সংবহন চলতেই থাকে, সংবহন চলতেই থাকে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? লসিকা দিয়ে মেনলি কিন্তু লিপিড আর বর্জ্য পদার্থ পরিবহন হয়ে থাকে। কি হয়ে থাকে? লিপিড আর বর্জ্য পদার্থ পরিবহন হয়ে থাকে, লিপিড আর বর্জ্য পদার্থ পরিবহন হয়ে থাকে। এই যে আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, সেই স্পেসে যদি হচ্ছে কি থাকে, সেই স্পেসে যদি আমাদের ফ্লুইড জমে থাকে, সেখানে কি হবে? ফুলে যাবে। ফুলা মানে কি? ইডেমা। ইডেমা হবে। ফুলা মানে কি? ফুলা মানে হচ্ছে ইডেমা হবে। এইটা তো একটা কারণে ইডেমা হতে পারে। ইডেমা মানে কি? ইডেমা মানে হচ্ছে ফুলা। ইডেমা, ইডেমা মানে কি? ফুলা, ফুলা। আরেকটা কারণ কি হতে পারে? আমরা গুদরুগের নাম শুনছি, গুদরুগ। গুদরুগ আমাদের একটা কৃমির নাম আছে, সেই কৃমির নাম হচ্ছে ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি। কৃমির নাম কি? ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম কি? ওছেরিয়া ব্র্যানক্রফটি। ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম কি? ওছেরিয়া, ডব্লিউ ওছেরিয়া ভ্যানক্রফটি। এই ওছেরিয়া ব্যানক্রফটি কৃমিটা কি করে? যদি আমাদের লসিকা নালীতে প্রবেশ করে, লসিকা নালীতে প্রবেশ করে, তাহলে কি করবে? লসিকা নালীতে প্রবেশ করে, সেটা হচ্ছে প্রবেশ করে, প্রবেশ করে 80 থেকে 90% হচ্ছে ব্লক করে দেয়। 80 থেকে 90% ব্লক করে দেয়। তখন কি হবে? লসিকা হচ্ছে কি হবে? লসিকা নালীতে জমে যাবে। সেটা শিরাতে ফেরত মাধ্যমে আবার পুরোটাই সংবহন হতে পারবে না, লসিকাই জমে যাবে। লসিকা কি হবে? লসিকা জমে, লসিকা জমে ফুলে যাবে, লসিকা জমে ফুলে যাবে, লসিকা জমে ফুলে যাবে, লসিকা জমে ফুলে যাবে, ফুলে যাবে, লসিকা জমে ফুলে যাবে। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে গোদ রোগ। এটাকে কি বলা হয়ে থাকে? গোদ রোগ বা এলিফ্যান্থিয়াসিস। কি বলা হয়ে থাকে? এলিফ্যান্থিয়াসিস, এলিফ্যান্থিয়াসিস, এলিফ্যান্থিয়াসিস। হাতির পায়ের মতো ফুলে যায়, এই জন্য এটাকে বলা হয়ে থাকে এলিফ্যান্থিয়াসিস। কি বলা হয়ে থাকে? এলিফ্যান্থিয়াসিস বলা হয়ে থাকে, ফ্যান্থিয়াসিস বলে। কি বলা হয়ে থাকে? গোদ রোগ বা এলিফ্যান্থিয়াসিস বলে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা থাকার কথা না। লসিকা সম্পর্কে আমি তোমাদেরকে একদম ইন ডিটেলস বুঝিয়ে দিয়েছি, একদম সূক্ষ্ম জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা হচ্ছে পার্সোনালি আমাকে নক দিবা। আর যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করতেছো, আমাদের যে দুইটা ফ্রি ক্লাস, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো ওপেন করে দেওয়া হয়েছে সবার জন্য, তারা হচ্ছে কি করবা? গ্রুপে পোস্ট করতে পারো যে এই জিনিসটা বুঝতে পারি না, তাহলে আমি অথবা আমাদের যে টিমমেটরা আছে তারা হচ্ছে তোমাদেরকে দ্রুত আনসার দিয়ে দিবে। ঠিক আছে? যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে দ্রুত কোর্সে এনরোল করে ফেলো। ঠিক আছে? আমাদের কিন্তু ক্লাসগুলো, রক্ত সঞ্চালনের ক্লাসগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। পরের ক্লাসগুলো কিন্তু আমরা হচ্ছে কিসে নিব? আমাদের হচ্ছে পেইড বেছে নিব। আর কোর্স ফির কথা যদি বলো, কোর্স ফি কিন্তু নামমাত্র কোর্স ফি তোমাদের সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে। এই ক্লাসটা বায়োলজি, তাতে তোমরা না বলতে পারো যে বায়োলজি আসলে আমার টাকার অভাবে বায়োলজি পড়তে পারিনি, এই কথাটা যাতে না বলতে পারো। বায়োলজি আমরা টাকার অভাবে বুঝে পড়তে পারি, এই কথাটার জন্য তোমাদের কাছে বায়োলজি একদম ওপেন করে দেওয়া হয়েছে। এখানে কেন এই কোর্স ফিটা রাখা হয়েছে? এই কোর্স ফিটা রাখা হয়েছে যাতে তোমাদের একটা দায়বদ্ধতা থাকে, একটা দায়বদ্ধতা ক্রিয়েট হয়, একটা দায়বদ্ধতা ক্রিয়েট হয়। একদম যদি ফ্রি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা দায়সারাভাবে ক্লাস করবা না, কিন্তু অল্প টাকা, সেটা 5 টাকাই হোক, সেটা দিয়েও যদি তোমরা অ্যাডমিট হও, সেক্ষেত্রে দেখা যাবে
ক্লাসের প্রতি তোমাদের আগ্রহ আছে, তোমরা ক্লাস করতে ইন্টারেস্টেড ফিল করবা, এক্সাম দিতে ইন্টারেস্টেড ফিল করবা, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে কি হয়, ক্লাস শেষ হয়, ক্লাসের পরে হচ্ছে আমরা কোয়েশ্চেন দেখাই দিই যে এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। দেখো লসিকা প্রধানত কয় ধরনের উপাদান দেখা যায়, লসিকায় কয় ধরনের উপাদান দেখা যায়, 2 ধরনের উপাদান দেখা যায়। আমরা পড়ি নাই, লসিকায় প্রধানত 2 ধরনের উপাদান দেখা যায়। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে, লিম্ফোজেনেসিস বলা হয়ে থাকে। লসিকা শ্বেত রক্তকণিকার কোনটা পাওয়া যায়, আমাদের মেইনলি লিম্ফোসাইটটাই পাওয়া যায়। এইরকম কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা হচ্ছে দেখিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের সিকিউগুলোও দেখিয়ে দেওয়া হবে, যেখান থেকে কী কী সিকিউ আসতে পারে, বইটাও দেখিয়ে দেওয়া হবে। তোমাদের আজকে হচ্ছে বইটা আমি অ্যাড করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু প্রতিটা ক্লাসে বই দেখিয়ে দিই কোথা থেকে পড়তে হবে। তোমরা হচ্ছে বইয়ের যে লসিকা পোর্শনটা আছে সেটা পড়ে ফেলবা। লসিকা থেকে হচ্ছে হার্টের আগ পর্যন্ত শিরা, ধমনী আর হচ্ছে কৈশিক জালিকা এই পর্যন্ত হচ্ছে পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত পড়ে ফেলতে হবে, এই পর্যন্ত পড়ে ফেলতে হবে। যারা যারা আমার কোর্সে এনরোল করতে চাও তারা দ্রুত হচ্ছে ইনবক্স করো, আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে হচ্ছে গ্রুপ অ্যাড করে দিব, আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। একদম ফি নাই বললেই চলে, এটাকে ফি ধরা হয় না। 6 মাসে তোমাকে হচ্ছে পুরো বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করে দেওয়া হবে। তার মধ্যে হচ্ছে এই ফি, এটাকে ফি বলে না, এটাকে আসলে ফি বলে না। এটা কেন রাখা হয়েছে বললাম, যে তোমাদের যাতে একটা দায়বদ্ধতা কাজ করে, একটু যাতে পড়ো, এই জন্যই আসলে রাখা হয়েছে। একদমই ওপেন করে দিয়েছি, ঠিক আছে। তোমরা যারা যারা হচ্ছে এই সুযোগ মিস করবা তারা আসলেই হচ্ছে বিশেষ কিছু মিস করতেছো। যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা করে ফেলো, আর যারা যারা ফ্রি ক্লাসগুলো করছো তারা হচ্ছে পোস্ট করবা, নোট শেয়ার করবা যে কেমন হচ্ছে ক্লাসগুলা, ঠিক আছে। এক্সাম রেগুলার দাও। মেডি সার্কিটের সাথে আশা করি তোমাদের যাত্রা শুভ হবে, ভালো কিছু করতে পারবা, ভালো কোথাও চান্স পাবা, এইচএসসিতে ভালো রেজাল্ট করবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।